তৌফিক স্টোরিতে স্বাগতম। আমাদের গল্প এখনো শেষ হয়নি, ফিরে এসেছি অন্য গল্প পরিচয়ে। সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সামনে থমথমে মুখে দাঁড়িয়ে আছে সাব্বির। পাশেই দাঁড়িয়ে আছে জিওসি কামরুল সাহেব। দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, তিনি ঠকঠক করে কাঁপছেন। সাব্বিরের সামনে জেনারেল দাঁড়িয়ে আছে, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর কানে বারবার বাজছে একটা কথা, বাবা মা বলছি। চোখ দুটো পলক ফেলেই ভেসে উঠছে ওর সামনে সেই পুরনো স্মৃতি। এমন সময় জেনারেল ওয়াকার আগুন ঝরানো কণ্ঠে বলে ওঠে, তোমাদের এত সাহস হলো কি করে একজন বন্ধীকে এভাবে পিটিয়ে মেরে ফেলার? কে হুকুম দিয়েছে তোমাদের? জেনারেলের চোখে চোখ রেখে সাব্বির স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, দেখুন স্যার, মিশনটা আমি আর আমার কোম্পানি কমান্ডারের দ্বারা পরিচালিত হচ্ছে। আপনি সেনাপ্রধান হলেও আমাদের কাজে হস্তক্ষেপ করতে পারবেন না, কারণ মিশনটা সব ভালো মন্দ আমরা বুঝবো। আপনি শুধু তদারকি বা নিজ থেকে কিছু পরামর্শ দেবেন, এইটুকুই। জেনারেল ওয়াকার সাব্বিরের এহেন কথাই বেশ থতমত খেয়ে যান। খানিকক্ষণ চুপ করে থেকে বলে ওঠেন, দেখো ক্যাপ্টেন, আমি এসব কোনোভাবেই সমর্থন করি না। একজন মানুষকে এভাবে হত্যা করা সেনাবাহিনীর রুলস ভঙ্গ করে। আমি সেনাবাহিনীতে জয়েন করার সময় শপথ নিয়েছিলাম দেশের শত্রুকে ধ্বংস করে ফেলবো। আমি আমার শপথ ভঙ্গ করিনি। মিশন পরিচালনা করার সময় অনেক রুলস ভঙ্গ হবে, আর শত্রুকে আমরা দয়া দেখালেও তারা আমাদের মারতে একবারের বেশি দুইবার ভাববে না। তাই যুদ্ধক্ষেত্রে আমাদের দুটো অপশন হয়, মরো নয়তো মারো। পরপর দুজন শত্রুকে সম্পূর্ণ তথ্য এমনকি পুলিশের কাছে হস্তান্তর করার আগেই এভাবে হত্যা করা কোনোভাবেই আমি সমর্থন করি না, করবো না। সে আপনার বিষয়, তবে আমি আমার মিশন কমপ্লিট করেই ছাড়বো। আর আমি দুজনকে হত্যা করিনি। কালা রশিদ আর মাঝারা মোল্লাকে, এরা দুজনই ছিল মাঠ পর্যায়ের লোক। এদের মেইন লিডার হলো কাসেম বাঘা। এই কাসেম বাঘাকে কোথায় পাবো সব আমার জানা হয়ে গেছে, তাই শত্রুকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন বোধ করিনি। কিন্তু সাব্বির ওয়াকারকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে স্যালুট দিয়ে বলে, সরি স্যার, আমি আর কোনো বিষয়ে কথা বলতে রাজি নই। আপনি চাইলে আমার কোম্পানি কমান্ডারের জিওসি স্যারকে বাকি প্রশ্ন করতে পারেন, আমি আসছি। কথাটা বলেই সাব্বির হনহন করে বেরিয়ে আসে সেনাপ্রধানের কক্ষ থেকে। সাব্বিরের এহেন দুঃসাহস দেখে কামরুল সাহেব বিস্ময়কর চাহনিতে তাকিয়ে থাকে দিজার দিকে। জেনারেল ওয়াকার খানিকক্ষণ চুপ থেকে চোখের চশমাটা খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলেন, কামরুল সাহেবের দুঃসাহসিকতার জন্যই আমি ছেলেটাকে পছন্দ করি। ছেলেটা ওর বাবা মেজর জেনারেল সাইম চৌধুরীর মতোই হয়েছে, তবে দুঃসাহসিকতা অনেক সময় বিপদ ডেকে আনে। কামরুল সাহেব থমথমে গলায় বলে, জি স্যার, ছেলেটাকে আপনি একটু কঠোরভাবে শাসন করবেন। আমাদের সেনাবাহিনীর ভবিষ্যৎ মেরুদণ্ড, একে যন্ত্রে রাখতে হবে। স্যার, ছেলেটাকে আমি কিভাবে শাসন করব? আপনার সামনে তো সব বলে গেল। ছেলেটা যাই করুক, নিজের দায়িত্বে শতভাগ সফল। সেই সাথে মিশনে উঠছে ভয়ঙ্কর কেউ নাই। ওয়াকার সাহেব মিটিমিটি হাসতে হাসতে বলেন, কামরুল সাহেব, আমিও এখানেই থাকি, আমার কানেও সব আসে। ছেলেটার সাথে আপনার মেয়ের সম্পর্ক রয়েছে, বিয়ে দিয়ে দিন, বাকিটা আপনার মেয়ে সামলে নিবে। কামরুল সাহেব হাসেন, হাসি হাসি মুখ নিয়েই বলেন, আপনি তো সাইম চৌধুরীকে চিনেনি। ওর হুকুম ছাড়া ওর ছেলে কিচ্ছু করবে না। আর আমি ওর পিতাকে ভয় করি, আর যতই হোক নিজের ব্যাচমেট ছিল বলে কথা। সেনাপ্রধানও হাসেন। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলেন, হ্যাঁ সাইম ভাই মারাত্মক দুঃসাহসিক অফিসার ছিলেন, তবে তারই খামখেয়ালির কারণেই জেনারেল শফিক আহমেদ তাকে চাকরিচ্যুত করেন, নয়তো আজ আমার জায়গায় তার স্থান হতো। যাই হোক, তুমি এসো। কামরুল সাহেব স্যালুট করে বেরিয়ে আসেন কক্ষ থেকে। এদিকে নিজ কক্ষে মাথায় হাত দিয়ে বসে আছে সাব্বির। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, ওর কান ফেটে যাচ্ছে একটা ধ্বনিতে বাবা মা বলছি। এক পর্যায়ে সাব্বির উঠে দাঁড়ায়, দুহাত কানে চেপে ধরে গর্জন করে ওঠে, আমি মনে করতে চাই না আমার অতীত, কিছুতেই মনে করতে চাই না। সাব্বিরের এমন গর্জন শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে আবির, আশিক আর নেহা। সাব্বির তখনও কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় নোহা বলে ওঠে, স্যার। সাব্বির চোখ মেলে তাকায়। নেহাদের দেখে সাব্বির স্বাভাবিক হয়, শান্তভাবে চেয়ারে বসে বলে, কিছু বলবে নেহা? আপনি ঠিক আছেন স্যার? এভাবে হঠাৎ চিৎকার করলেন যে? আমি ঠিক আছি নেহা, তোমরা এসো এখন, আমি একটু বিশ্রাম নেব। ওকে স্যার। নোহারা বেরিয়ে যেতেই সাব্বির পকেট থেকে ফোনটা বের করে। কল লিস্টে গিয়ে বারবার দেখতে থাকা নম্বরটা, হ্যাঁ এটাই ওর মায়ের নাম্বার। সাব্বির আলতো হাতে নাম্বারটাই হাত বুলিয়ে বলতে থাকে, এতগুলো বছর পর তুমি আমায় ফোন করলে মা?
জানো, আমি নতুন মাকে পেয়ে তোমায় ভুলে গিয়েছিলাম। ভালোই তো ছিলাম, তবে কেন আবার অতীতকে মনে করিয়ে দিচ্ছ? আমি চাই না অতীতকে মনে করতে, আমি সত্যি চাই না অতীতকে মনে রাখতে। সাব্বির কথাগুলো মনে মনে বলার মাঝেই কক্ষে কারোর উপস্থিতি টের পেয়ে সামনে তাকায়। তিশা দাঁড়িয়ে। সাব্বির কিঞ্চিত হেসে বলে। আরে তিশা, তুমি? তিশা এগিয়ে গিয়ে বসে সাব্বিরের সামনে, তারপর খানিকটা অভিমান নিয়ে বলে, গত রাতে আমাকে আর ফোন দাওনি কেন? জানো আমি তোমার ফোনের কতক্ষণ অপেক্ষায় ছিলাম। সাব্বির তিশার গোল গোল গাল রসগোল্লার মতো গাল দুটো টেনে দিয়ে বলে, আসলে আমি ক্লান্ত ছিলাম বউ, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। বুঝেছি আমি, তোমরা এমনই শুরুতে কয়েকদিন পাগল করে দাও আমাদের, আর যখন আমরা পাগলামি শুরু করি অমনি তোমরা ক্লান্ত হয়ে পড়ো। সাব্বির তিশার চেয়ারের হাত ধরে টেনে নিয়ে আসে ওর পাশে, আলতো করে তিশার কপালে চুমু দিয়ে বলে, না তিশা, অমন কিছু নয়। আমার মন ভালো নেই, মনে মাঝে বারবার উকি দিচ্ছে আমার অতীত, আমি সহ্য করতে পারছি না। তিশা সাব্বিরের গাল দুটো আলতো করে ধরে বলে, আমাকে বলো সাব্বির, কি হয়েছে? একটু আগে নাকি তুমি চিৎকার করছিলে কোনো এক অজানা কারণে, আমাকে বলো প্লিজ। গতরাতে আমার জন্মদায়িনী মা আমায় ফোন করেছিলেন। তিশা চমকে ওঠে। অবাক চাহনিতে খানিকক্ষণ চেয়ে থাকার পর বলে ওঠে, কি বলছো সাব্বির তুমি? এটাও কি সম্ভব? আমি বুঝতে পারছি না তিশা, এটা কিভাবে সম্ভব হলো। আমি তো মাকে নাম্বার দিয়ে আসিনি, তাহলে কিভাবে তিনি আমার নাম্বার পেলেন? তাহলে কি? কথাটা শেষ করার আগেই সাব্বির চোখগুলো বড় বড় করে তিশার দিকে তাকায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তাহলে কি কাসেম বাখা কোনোভাবে আমার পরিবারের খোঁজ পেয়ে গিয়েছে? হ্যাঁ, এইটাই মনে হচ্ছে। নয়তো তোমাকে গতকাল দুপুরে কিভাবে বলবো রাতে সারপ্রাইজের জন্য রেডি থাকতে? তিশার কথা শুনে মুহূর্তে সাব্বিরের চেহারা বদলে যায়। সাদা ধবধবে চেহারা রক্তবর্ণ ধারণ করে, কমন চাহনির চোখ দুটো সিংহের মতো শিকারী হয়ে ওঠে। তিশা ভয়ে ভয়ে বলে, সাব্বির শান্ত হও প্লিজ। সাব্বির গর্জন করে বলে, না তিশা, কাসেম যদি কোনোভাবে আমার পরিবারের দিকে হাত বাড়ায় তবে ওর হাত আমি টুকরো টুকরো করে ফেলবো। আমি অনেকটা ভেবে ফেলেছি সাব্বির, কাসেম বোধহয় তোমার পরিবারকেই টার্গেট করছে তোমাকে দুর্বল করার জন্য। সাব্বির খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলে, কিন্তু কাসেম আমার পরিবারের খোঁজ পেল কি করে? আমি তো এখানে কাউকেই আমার পরিবারের কথা বলিনি, কেউ জানেও না আমার পরিবারের কথা। সাব্বির, এমন কিছু মাধ্যম শত্রুদের থাকা যা দিয়ে তারা ঘরের সম্পূর্ণ তথ্য পেয়ে যেতে পারে। এটাই হয়ে আসছে বহুকাল থেকে। আমার মনে হয় কাসেম বাঘার হাত অনেক লম্বা। ওর হাত যতই লম্বা হোক না কেন তিশা, ওর হাত টুকরো টুকরো করব। তুমি এখন কি করবে? কিছু না, আমার করার মতো কিছু নেই। বর্তমানে সিএমএইচে কোনো আহত সেনা নেই, আমার কাজও নেই। তাহলে হঠাৎ আমার অফিসে আসলে যে? তিশা খানিকটা লজ্জা পায় এমন কথাই, তবুও নিজের লজ্জাটাকে আড়াল করে বলে, নিজের হবু বর কী করছে তা দেখতেই এসেছিলাম। তাছাড়া বাবার থেকে শুনলাম তুমি নাকি জোনারেল স্যারকে হুমকি দিয়ে এসেছো, তাই বা দিতে এসেছি। না, হুমকি দেয়নি, জাস্ট তার কথার জবাব দিয়েছি। আর জানো, তোমার আব্বাজান তো ভয়ে থরথর করে কাঁপছিল। তিনি জিওসি হলেন কিভাবে আমি ভেবেই পাই না। হয়েছে, তোমাকে আর ভাবতে হবে না। এই শোনো না, একটা কথা ছিল। বলো কি কথা? বলছিলাম আজ একটু আমাকে নিয়ে ঘুরতে যাবে? অনেক দিন হলো ঘোরাঘুরি করিনি। আজ হবে না, অনেক টেনশনে আছি তিশা। তুমি বরং চলো আমার সাথে আম্মুর সাথে গল্প করবে। যেতে পারি এক শর্তে। আবার কিসের শর্ত? আমার হাতের রান্না তোমাকে খেতে হবে। আমি একা নই, আমার বাবা আর আম্মুও খাবে। সেইভাবেই রেখো। এখন চলো উঠি। ওকে যান, আমি আমার অফিস থেকে ব্যাগটা নিয়ে আসি, তুমি গাড়িতে বসো গিয়ে। তিশা বেরিয়ে যেতে সাব্বিরও উঠে দাঁড়ায় চেয়ার থেকে। এমন সময় ধীর পায়ে রুমে প্রবেশ করে। আবির চেহারায় ভর্ত ভাব। সাব্বির খানিকটা অবাক হয়ে আবিরের এমন চেহারা দেখে। সাব্বির কিছু বলতে যাবে, তার আগেই আবির বলে ওঠে, স্যার আপনার ফোন তো হ্যাক হয়েছিল গতকাল রাতে। কি বলছো এসব আবির? জি স্যার, আপনার মোবাইলে তো ম্যালওয়্যার ভাইরাস ইনস্টল করা হয়েছে। এটা কিভাবে সম্ভব আবির? আমি আমার ফোন কাউকেই দিইনি। স্যার আধুনিক এই যুগে সবই সম্ভব। আমার মনে হচ্ছে গতকাল কাসেম বাঘার সাথে কথা বলার মাঝে কাজটা হয়েছিল। তুমি সঠিক বলছো তো? শতভাগ সত্যি স্যার। মোবাইল থেকে আপনার অনেক তথ্যই হাতিয়ে নেওয়া হয়েছে বহু আগেই, আপনি হয়তো বুঝতে পারেননি। সাব্বির এবার বেশ কড়া কণ্ঠে বলে, তো তুমি আজ জানলে কি করে? এতদিন জানোনি কেন? আবির মুহূর্তেই মাথা নিচু করে বলে, সরি স্যার,
যোগ করা হয়ে ওঠেনি। তবে আজ আপনাকে ফোন করার সময় খেয়াল করলাম কলটা বাইপাস হয়ে যাচ্ছিল নরসিংদী একটা লোকেশনে। তারপরে বুঝেছি এটা হ্যাকিংয়ের কাজ। ঠিক আছে, যা নেওয়ার সে নিয়েই ফেলেছে। মোবাইলটা তোমার কাছে রাখো, আমি আসছি। সাব্বির ওর মোবাইলটা আবিরের হাতে দিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। তিশা তখনও আসেনি। সাব্বির গাড়িতে উঠতেই ডুবে যায় গভীর ভাবনায়, মনে মনে ভাবতে থাকে। তাহলে কি কাসেম বাগা আমার মোবাইল থেকেই জেনে গেল আমার পরিবারের সব রহস্য? ইস, কেন যেন মোবাইলটা আমার জীবনের কাহিনী লিখে রেখেছিলাম, একটা বারও আমার মাথায় আসেনি এমন কিছুর। এখন আমার পরিবারের বিপদে পড়বে। সাব্বিরের ভাবনার মাঝেই গাড়িতে উঠে বসে তিশা। সাব্বির তিশার দিকে তাকিয়ে বলে, আমার বোকামের জন্যই কাসেম আমার বাবা মায়ের কাহিনী জেনে গিয়েছে তিশা। মানে কি বলতে চাইছো সাব্বির? আমার জীবনে ঘটা ঘটনা আমি সব লিখে রেখেছিলাম মোবাইলের নোটে। ভাবিনি মোবাইলটা হ্যাক হয়ে যাবে। তার মানে কাসেম বাঘা তোমার মোবাইল থেকে সব জেনেছে? সাব্বির মন খারাপ করে বলে, হ্যাঁ। তাহলে এত চিন্তার কি আছে? আমার মনে হচ্ছে তোমার মোবাইল কোনো হ্যাকার হ্যাক করেছে। তার পরিচয়টা বের করলেই সমাধান হবে। বলে যেও না, সেনাবাহিনীতেও বিশ্বের সেরা হ্যাকারদের মতো হ্যাকার আছে। ঠিক বলছো তুমি তিশা, তাই করব। আমি সব সময় ঠিকই বলি, কিন্তু তুমি তা আমলে নিতে দেরি করো, যার কারণে পরে নিজেই পস্তাও। এখন গাড়ি চালু করো, ক্ষুধা পেয়েছে। এই তো করছি ম্যাম। সাব্বির গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। তবে তিশাকে অবাক করে দিই। গাড়ি বাড়ির দিকে না নিয়ে মার্কেটের সামনে এসে থামতে তিশা ভুরু কুচকে বলে, কি ব্যাপার, এভাবে না বলেই মার্কেটে নিয়ে আসলে যে? আমার কিছু কেনার নেই। বিয়ের আগে কিনেও দেব না। এসো, এখন আমার সাথে মোবাইল কিনবো, টাকা তুমি দিবে। বাহ বাহ, বিয়ের আগে নিজে দিবে না কোনো উপহার, কিন্তু ঠিকই নেবে। হ্যাঁ নেব, হবু বউয়ের টাকায় আমার হক আছে, বুঝছো? চলো। সাব্বির তিশাকে নিয়ে চলে আসে একটি বাটন ফোনের শোরুমে। বেছে বেছে নোকিয়া বাটন ফোন হাতে নিয়ে সাব্বির ক্যাশ কাউন্টারে যেতে নিবে, অমনি তিশা বলে ওঠে, এই, এটা কি করছো? বাটন ফোন এই সময়ে এসেও কিনবে? চলো, আইফোন কিনে দিব আমি। সাব্বির তিশার গাল টেনে বলে, না তিশা, আপাতত এড়িয়ে চলবে। মিশন শেষে একেবারে ভালো একটা ফোন কিনবো। ঠিক আছে, নাও তবে। তিশা বিল পরিশোধ করে গাড়িতে এসে বসে। সাব্বির এদিক ওদিক তাকিয়ে তিশার গালে টুপ করে চুমু দিয়ে বলে, ধন্যবাদ ডিয়ার বউ, আমাকে মোবাইলটা গিফট করার জন্য। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। এখন চুপচাপ চলো বাসায়, আন্টি কি করছে দেখবো গিয়ে। ওকে মাই ডিয়ার লাভ। সাব্বির গাড়ি তীর বেগে চালিয়ে পৌঁছে যায় বাসায়। নাজিয়া চৌধুরী আগে থেকেই ছেলের অপেক্ষায় ছিলেন, যার কারণে গাড়ির শব্দ শোনা মাত্রই তিনি দরজা খুলে দেন। সাব্বির ওর মাকে দেখে জড়িয়ে ধরে বলে, এই যে আমার আম্মাজান, কেমন আছেন? ভালো ছিলাম না, তবে আমার আব্বাজান বাসায় আসায় আমি ভালো হয়ে গিয়েছি। আমি একা আসিনি আম্মাজান, আপনার পুত্রবধূকেও নিয়ে এসেছি। এই যে হবু বউ বেরিয়ে সরাল থেকে। তিশা লজ্জামাখা চেহারায় নাজিয়া চৌধুরীর সামনে এসে দাঁড়াতেই নাজিয়া চৌধুরী তিশাকে নিজের বুকের মাঝে আগলে নিয়ে বলেন, আরে আমার পুত্রবধূ দেখি লজ্জা পাচ্ছে। ইয়ে না মানে আন্টি। নাজিয়া চৌধুরী ধমক দিয়ে বলেন, আন্টি কাকে বলছিস? মা বলে রাখবি, বুঝলি মা? বাবা সাব্বির, ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমরা ততক্ষণ শাশুড়ি বৌমা গল্প করি। ওকে আম্মু। সাব্বির দ্রুত নিজের ঘরে এসে দরজাটা লাগিয়ে দেয়। বাটন ফোনে নতুন একটা সিম লাগিয়ে সে চিরচেনা মুখস্থ নাম্বারটা ডায়াল করে। কল বাটনে চাপতে গিয়েও থেমে যায়। কোনো এক জড়তা কাজ করতে থাকে ওর মনের মাঝে। দীর্ঘ 11টা বছর বাবা মার খোঁজ নেয়নি, সে কিনা আজ ফোন দেবে। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। এমন সময় দরজা নক করে তিশা। এই সাব্বির, হলো তোমার ফ্রেশ হওয়া? না, এখনো হয়নি। তুমি ওপরে এসেছো কেন? আম্মুকে বাবা ডেকে নিয়ে গিয়েছে বাগানে। আমি ড্রয়িং রুমে একা কি করব বলো, তাই এলাম। দরজাটা খুলে দাও না। আমার বিয়ে হয়নি এখনো, আগে বিয়ে করি তারপরে ঘরে প্রবেশ, তার আগে নয়। ওকে, তাহলে তুমিই বেরিয়ে এসো। 10 মিনিট সময় দাও, এর মধ্যেই বের হয়ে আসবো। ওকে, মাত্র 10 মিনিট দিলাম। এর বেশি দেরি হলে কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো। ওকে এখন যাও, আমি ফ্রেশ হতে বাথরুমে যাচ্ছি। তিশা চলে যায়। সাব্বির হাত থেকে ফোনটা রেখে দিতে গিয়েও থেমে যায়। কল বাটনে চাপ দিয়ে কানে তুলে ধরে ফোন। একবার, দুইবার, তিনবার, চতুর্থবারে ফোনটা রিসিভ হয়। অমনি পাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠ, সেই চিরচেনা কণ্ঠ। হ্যালো,
সাব্বির কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, রাহেলা বেগম বলছেন? হ্যাঁ বাবা, তুমি কি বলছো? আমি আপনার হারিয়ে যাওয়া সন্তান বলছি। সাব্বির বাবা, তুই? হ্যাঁ মা, কেমন আছো তোমরা? তোকে ছাড়া ভালো নেই আমরা বাবা, তুই ফিরে আয়। সাব্বির স্পষ্ট বুঝতে পারে ওর মা কাঁদছে। এদিকে তিশাও দরজা নক করছে। সাব্বির ধীর কণ্ঠে বলে, ফিরবো খুব শীঘ্রই। অচেনা কেউ তোমাদের ফোন দিলে সরাসরি আমাকে বলবে। রাখছি। সাব্বির কলটা কেটে দিয়ে দ্রুত বাথরুমে যায়। শরীর কোনো রকমে দোমাক পানি ঢেলে বেরিয়ে আসে। শার্ট প্যান্ট পরে নিয়ে দরজা খুলে দেয়। তিশা দাঁড়িয়ে আছে হাতে হাতুড়ি। সাব্বির অবাক হয়ে বলে, এ কি দিশা, তুমি হাতে হাতুড়ি কেন? তিশা বেশ বিরক্তি নিয়ে বলে, কেন মানে? তোমাকে 10 মিনিট সময় দিয়েছিলাম, 11 মিনিট হয়ে গিয়েছে, তাই শর্ত মতো দরজা ভেঙে ফেলতে হাতুড়ি এনেছি। থাকো, আর ভাঙতে হবে না। চলো ড্রয়িং রুমে যাই। বয়স হচ্ছে, অথচ দিন দিন কেমন যেন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ। তিশা হাত থেকে হাতুড়িটা নামিয়ে সাব্বিরের হাত জড়িয়ে ধরে বলে, কিছুদিন পর তোমার বাচ্চার আম্মু হব, আমাকে বাচ্চা বলবে না। সাব্বির তিশার মাথায় গাঁটটা মেরে বলে, চুপো, মাথায় শুধু আজেবাজে চিন্তা। হাত ছেড়ে ভালো মেয়েদের মতো নিচে চলো। বাবা এসব ডলাডলি পছন্দ করেন না। তিশা মিটি মিটি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। তো বিশ্বাস না করে উপায় আছে? আমি সবসময় সত্য বলি। তিশা আরো শক্ত করে সাব্বিরের হাত ধরে বলে, তুমি তবে কিচ্ছু জানো না মিস্টার হবু হাজবেন্ড। একটু আগেই বাগানে উকি দিতে গিয়ে আমি চমকে গেছি। হবু শ্বশুর আর শাশুড়ি কি সুন্দর হাতে হাত রেখে বিকেলে ঠান্ডা বাতাস অনুভব করছিল। সাব্বির ভুরু কুঁচকে বিরক্তি মাখা কথা বলে, এটা অন্যায় দিশা, কারো পার্সোনাল বিষয়ে বা সময়ে উকি দেওয়া উচিত না। ওকে সরি, আর দেব না। ডাইনিং টেবিলে সাব্বির আর তিশা পাশাপাশি বসে। সাইম চৌধুরী এক পলক দুজনকে দেখে মনে মনে হাসেন, আর নাজিয়া চৌধুরী কিন্তু বলেই ফেলেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাপজান আর আম্মাজানকে অনেক মানিয়েছে। কি গো সাব্বিরের বাবা, তুমি কি বলো? স্যাম চৌধুরী মুখে শসার টুকরো দিতে দিতে বলে, পরীর মার সাথে কাউয়ের জুটি হয়েছে। সাব্বির ওর বাবার দিকে তাকায়। স্যাম চৌধুরী ওসবে পাত্তা না দিয়ে খেতে খেতে বলেন, ওভাবে তাকে লাভ নেই। আমি বুঝি না আমার বন্ধুর মেয়ের হলোটা কি। মা তিশা, তোকে এই বলদ কোনো জাদু করেই তো? তিশা ফিক করে হেসে দেয়। স্যাম চৌধুরীর কথায় হাসতে হাসতে বলে, শ্বশুর বাবা, তাহলে আপনিও কি আমার কিউট শাশুড়ি আম্মুকে জাদু করে পটিয়েছিলেন, পরে বিয়ে করেছেন? পিচ্ছি একটা মেয়ের এমন খোঁচা মারা কথায় বিষম খায় সাইম চৌধুরী। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নাজিয়া চৌধুরীর দিকে তাকান। নাজিয়া চৌধুরী লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। সাইম চৌধুরীও থমথমে মুখে খেতে থাকেন। তিশা বিষয়টা দেখে পরিবেশ সহজ করতে বলে, আমি জানি আমার শ্বশুর বাবা শাশুড়ি আম্মুকে কত ভালোবাসে, আর সেই ভালোবাসাতেই শাশুড়ি আম্মু গলে গিয়ে বিয়ে করেছে। তেমনি আমিও আমার হবু হাজবেন্ডকে ভালোবাসি, তাই না সাব্বির? সাব্বির মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। নাজিয়া চৌধুরী স্যাম চৌধুরীকে খোঁচা মেরে বলেন, দেখলে তো, কারো স্ত্রীর সামনে তার স্বামীকে খোঁচা মারলে কি হয়। হ্যাঁ, তা তো বেশ বুঝে গেছি। এমন ভয়ানক খোসা আমি জীবনেও খাইনি। সাব্বির হি হি করে হাসতে হাসতে বলে, আচ্ছা বাদ দাও ওসব। যা বলেছিলাম, আম্মু আমি 2 থেকে 4 দিন বাসায় আসবো না। তুমি কোনো চিন্তা করো না, কেমন? নাজিয়া চৌধুরী খাওয়া থামিয়ে দেন। ছেলের দিকে পলকিন চোখে তাকিয়ে থেকে বলেন, কেন বাবা, বাসায় আসবে না কেন? মিশনের কাজ নিয়ে ভীষণ চিন্তিত আম্মু। জেনারেল স্যারের সাথেও একটু ঝামেলা হয়েছে। তাতে কি, বাসায় এসে দুপুরের খাবারটা খেয়ে যাস বাবা। না আম্মু, তুমি ক্যান্টনমেন্টে যাও। তিশা খাওয়া হয়নি? হ্যাঁ হয়েছে। উঠবে তুমি? হ্যাঁ উঠবো। তোমাকে বাসায় দিয়ে ক্যান্টনমেন্টের যা মিশনটা যত দ্রুত সম্ভব শেষ করে ঘরে ফিরবো। আর ভালো লাগছে না এমন ছোটাছুটি। নাজিয়া চৌধুরী বুঝতে পারেন ছেলের মন কোনো কিছু নিয়ে ভীষণ খারাপ, আর সেটা আলকোতেই বাসায় আসবে না। নাজিয়া চৌধুরী স্বামীর দিকে তাকান। স্যাম চৌধুরী স্ত্রীর তাকানো দেখে কিছু একটা অনুমান করে বলেন, সাব্বির, জি বাবা। যা করবে ভেবে চিন্তে করবে এবং এগোবে। কোনো ভাবনা চিন্তা না করে কোনো কাজ করতে যেও না, এতে বিপদ কমার যে বাড়বে। ঠিক আছে বাবা। এসো। সাব্বির তিশাকে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। সাব্বিরদের বিদায় দিয়ে নাজিয়া চৌধুরী ড্রয়িং রুমে আসতেই সাইম চৌধুরী বলে ওঠেন,
ছেলেটার চেহারা দেখেছো নাজিয়া? হ্যাঁ, মনে হচ্ছে বেশ চিন্তিত। ছেলেটা আর শুধরাবে না, তোমাকে চিন্তিত হতে দিবি না বলেই হয়তো বাসায় আসবে না। বড্ড ভালোবাসে তোমাকে। তোমাকে বুঝি বাসে না? বাবা ছেলের ভালোবাসা পর্দার আড়ালেই থেকে যায় নাজিয়া। তিশাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে সাব্বি সোজা ক্যান্টনমেন্টে ফেরে। কোমর থেকে রিভলভার বের করে টেবিলের উপর রেখে আবিরকে ডেকে পাঠায়। আবির নিমিষেই ছুটে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। সাব্বির আবিরের দিকে কটমট চোখে তাকিয়ে বলে, কিছু পেলে? আবির সাব্বিরের আগুন জ্বলনো চোখ দেখে থরথর করে কেঁপে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, জি 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 স্যার, পেয়েছি। চট্টগ্রাম সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পুরনো কন্টেনারের ডিপোতে কাশেম বাগার সাইবার সেল করছে। দ্রুত গিয়ে 100 জন সৈন্য রেডি করো। আমি চাই আগামীকাল সকালেই ওদের ঘাঁটি ধ্বংস করে ফেলতে। কি কিন্তু স্যার, জিওসি স্যার কি অনুমতি দিবে? সাব্বির শীতল কণ্ঠে বলে, তোমাকে যা করতে বলেছি করো, বাকিটা আমি সামলে নেব। আবির তড়িৎ ছুটে বেরিয়ে যায়। সাব্বির ওর পা বাড়ি কামরুল সাহেবের রুমের দিকে। মুখোমুখি কামরুল সাহেব আর সাব্বির বসে আছে। কামরুল সাহেব বেশ কিছুক্ষণ নীরব থেকে বলেন, তুমি তো জানোই চট্টগ্রাম আমার আন্ডারে নয়। আমি এত সৈন্য তোমাকে কিভাবে দিই বলো? সেনাপ্রধানের সাক্ষাৎ চাই আমি। আমাকে কি সেই সুযোগ দেওয়া যাবে? সেনাপ্রধানের সাথে সাক্ষাতের কথাটা শোনা মাত্রই কামরুল সাহেব নড়েচড়ে বসেন। সকালের কথাটা এখনো তিনি ভুলতে পারেননি, তাই তিনি শান্ত কণ্ঠে বলেন, শোনো, তোমাকে আমি 50 জন সৈন্য দিতে পারি, এর বেশি নয়। এটা নিয়ে তুমি মিশনে যেতে পারো। সাব্বির কিছু একটা ভেবে বলে, ধন্যবাদ স্যার। বেরিয়ে আসে সেখান থেকে আর এগিয়ে যেতে থাকে নিজ অফিসে। মাথা নিচু করে টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বির। মাথায় হাজারো চিন্তাভাবনা। এমন সময় সাব্বিরের আগমন। সাব্বির কোনো কথা বলে চুপচাপ আবিরের দিকে তাকায়। আবির সেই তখনকার মতো ভর্ত আর থমথমে মুখে বলে, স্যার, ফোর্স রেডি করেছি। আশিক, নেহা, রায়হান আর মাহিম রেডি আছে। আপনি বললেই বেরিয়ে পড়বো। না আবির, আমি আপাতত যেতে চাচ্ছি না। আমি অন্য কিছু ভাবছি। তুমি শুধু একটা কাজ করো, আমি একটা নম্বর দিচ্ছি, তুমি এই নম্বরটার উপর 24 ঘন্টা নজরে রাখো। কে ফোন দেয় আর কে ফোন রিসিভ করে আমি সব জানতে চাই। ওকে স্যার। আবির বেরিয়ে যেতেই এগিয়ে আসে নেহা। সাব্বির নেহাকে বলে, নেহা, সামনে বড় মিশন। আশা করছি তুমি নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করবে। স্যার, আমি সর্বদা প্রস্তুত। কন্ট্রোল রুমে বসে সবার সাথে তোমার কানেক্ট হবে, সম্পূর্ণ গোপনভাবে। কাসেম বাগাকে ধ্বংস না করা পর্যন্ত তোমার ফোন ব্যবহার করবে না। ওকে স্যার। এসো। নেহা বেরিয়ে যায়। সাব্বির ওর টেবিলের উপর থেকে বাটন ফোনটা তুলে নিয়ে কল দেয় নাজিয়া চৌধুরীকে। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা, বলো। কি করছো তুমি? বিকালে নাস্তা করেছো? হ্যাঁ, মাত্র করে বাগানে এসে বসলাম। তুই করেছিস বাবা? না, এখনো হয়নি আম্মু, কাজে আছি। রাতে আমি খাবার নিয়ে যাব। কেমন? গরুর মাংস তোর পছন্দের আলু দিয়ে রান্না করব, সাথে সাদা পোলাও আর স্যালাড। খাবি না বাবা? অবশ্যই খাবো। তুমি তাহলে এসো কেমন? আচ্ছা বাবা। সাব্বির ফোনটা কেটে দিয়ে ওর মা রাহেলা বেগমের নম্বরে ফোন দেয়। যাবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করে রাহেলা বেগম। সাব্বির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যালো। বাবা সাব্বির, হ্যাঁ মা, কেমন আছো তুমি? ভালো নেই রে বাবা। তোর আব্বুর ব্যবসা বন্ধ করে দিয়ে গেছে কিছুদিন হলো। তোর বোনকেও স্কুলে পাঠাতে পারছি না। রোজ কেউ না কেউ হুমকি দিয়ে চিঠি লিখছে আমাদের। খুব আতঙ্কের মাঝে আছি। সাব্বির ও পাশ থেকে ওর মায়ের কান্নার আর ফোপানো শুনতে পেয়ে বেশ বিরক্ত হয়। ধমক দিতে গিয়েও থেমে যায়। শান্ত কণ্ঠে বলে, মা, তুমি কি এভাবে ফোপাবে নাকি কথা বলবে? কোনটা? দুটোর মধ্যে একটা বেছে নাও। এভাবে ফোপানো শুনতে বিরক্তি বোধ করছি আমি। না না, আর পোকাবো না বাবা। তুই বাড়ি আসবি? তোর বোনটা বড় হয়ে গেছে, তোকে কতবার দেখতে চাই। একবার বাড়ি আয় না বাবা। শোনো, চুপচাপ শোনো। তুমি আমার নম্বর পেলে কোথায়? আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল। কল ধরার পর ওপাশ থেকে কেউ একজন বলেছিল, নিজের ছেলের সাথে কথা বলতে চাও তবে এই নম্বরে ফোন করো। আমি করেছিলাম। বাবার ব্যবসা কে বন্ধ করে দিয়েছে? এখানকার একজন লোক, মনে নেই, তোকে একদিন একটা বকাটে থাপ্পড় মেরেছিল, সেই বন্ধ করে দিয়ে গেছে। তা এখন কোথায় থাকো তোমরা? আগের বাড়িতেই? হ্যাঁ বাবা, এখানেই থাকি। ভালো থেকো। ফোনটা কেটে দিয়ে সাব্বির চোখ মুখ খিচে বসে থাকে চেয়ারে। শরীর রাগে রিরি করছে। এদিকে সাব্বির ফোনটা কেটে দিতে রাহেলা বেগম ডুকরে কেঁদে ওঠেন। স্ত্রীর কান্না শুনে ছুটে আসেন আদিল সাহেব। স্ত্রীকে কোনো মতে মাঝ থেকে
টেনে তুলে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, আবার তুমি কাঁদছো রাহেলা? এভাবে কাঁদতে কাঁদতে নিজেকে তো শেষ করে দিলে। ছেলেকে আমি কি জবাব দিব বলো তো? ও এসে তোমার এমন অধপতন দেখলে কি বলবে আমায় ভেবেছো? রাহেলা বেগম নির্বাক চাহনিতে স্বামীর দিকে তাকিয়ে বলেন, তুমি কথা বলবে না আমার সাথে। তুমি সেই অপরাধী যার অপরাধের কারণে 11টা বছর আমি আমার ছেলের মুখ থেকে মা ডাক শুনি না। তুমি সেই পাপী যে কিনা নিজের জন্ম দেওয়া পুত্রকে অমানুষের মতো পিটিয়েছিলে। সেই সকল লোকের কথায় যে ছেলেকে মেরেছ, আচ্ছা ছেলে হারা যাও না, কে বলো সেই সব লোককে তোমার ব্যবসাটা চালু করে দিতে। আদিল সাহেব দমে যান, তার চোখ ছলছল করে ওঠে। তবে তিনি শক্ত মানুষ, চোখের পলক না ফেলে পানিগুলো চোখেই রেখে দেন আর বলেন, হ্যাঁ রাহেলা, তুমি ঠিকই বলেছ, আমি পাপী। আমি একজন নির্কৃষ্ট বাবা, যে কিনা অন্যের সমালোচনা সহ্য করতে না পেরে ছেলেকে মেরেছিলাম। আমার জন্যই তুমি ছেলে থেকে ও ছেলে হারা, আমার মেয়েটা ভাই হারা। জানো রাহা, যখন তোমার কাছে জানতে চাই তার ভাই কোথায়, তখন আমার বুকটা ফেটে যায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাঁদতে পারি না। আমি যে পুরুষ। কথাগুলো এক নাগারে বলতে বলতে কখন যে আদিল সাহেব কেঁদে দিয়েছেন নিজেও জানেন না। স্বামী স্ত্রী দুজনেই কাঁদছেন। এমন সময় দুটো হাত দুজনেই গাল স্পর্শ করতে তারা সামনে তাকায়। তাদের 13 বছরের মেয়ে রাহা দাঁড়িয়ে আছে। রাহার বয়স 13 হলো, সে সব বোঝে। বাবা মায়ের চোখ মুছে দিয়ে বলে, এভাবে কাদের কি হয়েছে বাবা? ভাইয়া তো অভিমান করে গিয়েছে। অভিমান শেষ হলে বাসায় ফিরে আসবে। হ্যাঁ রে মা, তোর ভাইটা বড্ড অভিমানী। 11 বছর ধরে অভিমান করে আছে। না জানি কবে ফিরবে আমার সোনা মানিক। আজকে ভাইয়া ফোন দিয়েছিল? আদিল সাহেব রাহার কথাগুলো শুনে মুহূর্তেই চমকে ওঠেন। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলেন, কি বললি মা? তোর ভাই ফোন দেয়? হ্যাঁ বাবা, গত 2 দিন ধরে মা তো ভাইয়ের সাথে কথা বলছে। কি বলেছে রাহেলা? রাহা এগুলো সত্যি? তুমি কথা বলেছো সাব্বিরের সাথে? রাহেলা বেগম ঘটনা খুলে বলেন কিভাবে ছেলের নাম্বার পেল। আদিল সাহেব সব শুনে বলেন, রাহেলা, আমাকে আগে বলতে পারতে। আমি সন্দেহে ছিলাম সাব্বিরের বাবা, তবে জানো আমার মন বলছে এই আমাদের সাব্বির। আদিল সাহেব স্ত্রীর কথা শুনে ফোন দেয় সেই নাম্বারে, যে নাম্বারে এসেছিল সাব্বিরের মোবাইল নাম্বার। 2-3 বার রিং হওয়ার পরই ফোনটা রিসিভ করে কাশেম বাঘার ডানহাত সামাদ। হ্যালো, আমি আদিল নূর বলছি। এটা নম্বরটা থেকে ফোন এসেছিল আমার স্ত্রীর নম্বরে। হ্যাঁ, কি হয়েছে তাতে? এই নম্বর থেকে আমার হারিয়ে যাওয়া ছেলের ফোন নম্বর দেওয়া হয়েছিল। আপনি কি জানেন সেই আমাদের ছেলে? হা 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 হা, হ্যাঁ রে, সেই তোদের ছেলে সাব্বির, আর্মির ক্যাপ্টেন সাব্বির। শালা আমাদের একের পর এক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আমরাও তোর ছেলেকে ধ্বংস করে দিব। তাই তোদের নম্বর দিয়েছি শেষবারের মতো কথা বলার জন্য। আদিল সাহেব থমকে যান, থমথমে কণ্ঠে বলেন, কি আমাদের ছেলে সাব্বির আর্মির ক্যাপ্টেন? হ্যাঁ রে, শয়তানটা তোদের বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল রাস্তায়। তখনই আর্মি দুধর্ষ মেজর জেনারেল সায়েম চৌধুরী তার ছেলেকে আশ্রয় দেয়। এখন তোর ছেলে সায়েম চৌধুরীর পুত্র হিসাবে পরিচিত। তোর ছেলের সব ঘনিয়ে আসা ধ্বংস করে দিব তোর ছেলেকে। হা হা হা। আর তোর ব্যবসা আমরা বন্ধ করে দিয়েছি। তোদের অপরাধ কি জানিস? ওই শয়তানটাকে জন্ম দিয়ে বড় ভুল করেছিস। ফোনটা কেটে যায়। আদিল সাহেব তাকেন রাহেলা বেগমের দিকে। আর এখনো বিশ্বাস হচ্ছে না যে ছেলেকে তিনি ফেল করার অপরাধে পিটিয়েছিলেন সে কিনা আর্মির ক্যাপ্টেন হয়েছে। আদিল সাহেব নিজেকে আর সামলাতে পায় না, হামা করে কেঁদে ওঠেন আর চিৎকার করে বলতে থাকেন, আমি ব্যর্থ পিতা। হ্যাঁ, আমি ব্যর্থ পিতা। ছেলেকে আমি সামনে থেকে উৎসাহ দিতে পারিনি। ছেলেকে আমি কখনোই সাহস দিতে পারিনি। পিতা হিসেবে ব্যর্থ আমি রাহেলা, সত্যি আমি ব্যর্থ। ছেলেটা আমার আজ আর্মি ক্যাপ্টেন, অথচ তার পিতার পরিচয় আলাদা। এত বড় সংকট আমি সহ্য করতে পারছি না রাহেলা, আমি সহ্য করতে পারছি না। রাহেলা বেগম নিশ্চুপ, তিনি আর কাঁদতে পারে না। তার চোখ থেকে সকল পানি শুকিয়ে গিয়েছে। রাহা ওর বাবা মাকে জড়িয়ে ধরে বলে, বাবা প্লিজ খেলো না, আমার ভালো লাগছে না। আদিল সাহেব থেমে যান, চোখ দুটো মুছে নিয়ে বলেন, আর শামা, আর কাঁদবো না। তা স্কুলে ক্লাস কেমন করলে?
মুহূর্তের মধ্যেই রাহার মুখটা শুকিয়ে যায়। ভয়ার্ত চেহারায় বাবা মার দিকে তাকিয়ে বলেন, ভালো না বাবা, আমাকে আজও কিছু আঙ্কেল গায়ে হাত দিচ্ছে, জানো আমার গাল ধরে টেনেছে তারা। আদিল সাহেব অসহায় চাহনিতে মেয়ের দিকে তাকান। এছাড়া কী বা করার আছে তার? লোকগুলো এলাকার মস্ত বড় মাস্তান, কিছু বলেই খুন করে ফেলে রেখে যাবে। পর মুহূর্তেই আদিল সাহেব ভয়ঙ্কর রাগার ক্ষোভ নিয়ে রাহেলার মোবাইলটা হাতে নিয়ে মেয়েকে বলেন, মা দেখো তো কোনটা তোর ভাইয়ের নম্বর। রাহা ওর ভাইয়ের নাম্বার বের করে দিতেই আদিল সাহেব কল বাটনে চাপেন। চেয়ারে বসে হাবিজাবি ভাবছিল সাব্বির। এমন সময় ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করে অমনি ওপাশ থেকে ভেসে আসে একটা চিরচেনা কণ্ঠ। হ্যাঁ, সাব্বিরের বাবা আদিল সাহেবের কণ্ঠ। হ্যালো সাব্বির, হতভাগা বাবা বলছে। সাব্বির কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ বলবো বাবা। তোর বোন তোমাকে কিছু বলবে। আমি জেনেছি তুমি আর্মির ক্যাপ্টেন হয়েছ। আশা করি বোনের জন্য হলো একটাবার আসবে। আদিল সাহেব রাহার কানে ফোনটা তুলে দেয়। রাহা কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাইয়া। আবির থমকে যায়, পাথরের মতো স্তব্ধ হয়ে যায় বোনের মুখ থেকে ভাইয়া ডাক শুনে। এটাই যে ওর বোনের মুখ থেকে প্রথম ভাইয়া ডাক। হ্যাঁ বোন, আমার বলো। আমাকে না ভাইয়া স্কুলে যাওয়ার সময় কিছু পচা আঙ্কেল শরীরে হাত দিয়ে পচা কথা বলে, আমার চুল ধরেও টেনেছে। আমার না খুব লাগে, তুমি কি ওদের কিছু বলবে ভাইয়া? রাহার কথা শুনে সাব্বিরের শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে যায়। রাগে কাঁপতে শুরু করে সাব্বির। কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বলে, কোন স্কুলে পড়িস তুই আপা? কয়টার সময় স্কুলে যাস? গার্লস স্কুলে ভাইয়া, সকাল 7টায় যাই। ঠিক আছে, কাল দেখা হবে তোর সাথে। আর হ্যাঁ, কাল তুই হাতে করে নীল রঙের পানির বোতল নিয়ে যাস, কেমন? ওটা দেখেই চিনব তোকে আমি। ওকে ভাইয়া। সাব্বির ফোনটা কেটে দিয়ে লাফিয়ে ওঠে চেয়ার থেকে। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে দাঁড়ায় কামরুল সাহেবের সামনে। কামরুল সাহেব সাব্বিরকে এমন রূপে দেখে ভয় পেয়ে যায়, গলা শুকিয়ে যায় তার। সাব্বির ওসবে পরোয়া না করেই বলে, আজ এক্ষুনি আমি আমার টিম নিয়ে বগুড়া চলে যাচ্ছি। খোঁজ পেয়েছি কাসেম বাঘার লোকের, যারা কিনা আমার পরিবারের ক্ষতি করতে লেগেছে। কামরুল সাহেব সাব্বিরকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যান। সাব্বিরের রাগ ক্রমশই বেড়ে চলেছে। কামরুল সাহেব ছোট্ট করে বলেন, যাও, তোমাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। সাব্বির স্যালুট করে বুলেটের গতিতে বেরিয়ে যায়। কামরুল সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচেন। তবে তিনি চেয়ারে বসার আগে জেনারেল ওয়াকারের কাছে যান এবং সব বলেন। জেনারেল ওয়াকার দ্রুত বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্টে জিওসিকে সব বলেন। আর কোনো গন্ডগোল হলে সাব্বিরকে পৌঁছাতে বলেন। তীরবেগে ছুটে চলেছে আর্মি জিপিআর দুটো আর্মি দু ট্রাক ভর্তি সাব্বিরের কমান্ডে থাকা দুর্ধর্ষ সৈন্য। ড্রাইভিং সিটে বসে বারবার ঘড়ির কাঁটা দেখছে, গাড়ির এক্সিলেটের তত বেশি চাপ দিচ্ছে। স্পিড মিটারের কাঁটা 110 ছুঁই। গাড়িতে বসে থাকা আবির, আশিক, রায়হান আর মাইনের চোখমুখ শুকিয়ে গিয়েছে সাব্বিরের ভয়ানক রূপ দেখে। তারা নিশ্চুপ। সাব্বির হঠাৎ তাদেরকে গর্জন কণ্ঠে বলে, তৈরি হয়ে নাও আবির, আসিক, রায়হান, মাহিন। একটু পরেই বগুড়া পৌঁছে যাব। শয়তানগুলোকে আজ আর গুলি নয়, কচু কাটা করে ফেলবো। ও ও ওকে স্যার। ছেলের জন্য ক্যান্টনমেন্টে খাবার নিয়ে হাসিমুখে ঢুকতে নেহা এগিয়ে যায় নাজিয়া চৌধুরীর দিকে। নাজিয়া চৌধুরী নেহাকে দেখে একগাল হেসে বলেন, আরে নেহামা, তোমার স্যার কোথায়? ম্যাম, স্যার ক্যান্টনমেন্টে নেই। নাজিয়া চৌধুরী নেহার মুখের দিকে তাকায়। নেহার চোখ মুখে ভয়। তিনি এগিয়ে গিয়ে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুমি ভয় পাচ্ছ কেন মা? কিছু হয়েছে? নেহা হঠাৎ কেঁদে ফেলে। নাজিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা খানিকক্ষণ পর নিজেকে সামলিয়ে নিয়ে বলে, সরি আন্টি, আমি কেঁদে ফেলেছি। মা, কি হয়েছে বলতো? তোকে এমন তো কখনো দেখিনি। তোর কি শরীর খারাপ? পাগলের মতো করছিস কেন? আসলে আন্টি, সাব্বির স্যারকে অমন ভয়ঙ্কর চেহারায় দেখে আমি ভীষণ ভয়ে আছি। চোখের পলকে ফেললেই স্যারের ভয়ানক চেহারা ভেসে উঠছে চোখের সামনে। নেহার কথা শুনে নাজিয়া চৌধুরী ফিক করে হেসে দেন। হেসে হেসেই বলেন, কি বলিস? আমার ছেলে আবার রাগও করতে পারে নাকি? স্যারকে এমন ভয়ানক রূপে আমি কখনো দেখিনি আন্টি। স্যার পুরো 2 ট্যাঙ্ক সৈন্য নিয়ে
হন্তদন্ত হয়ে চলে গিয়েছে বগুড়া। আচ্ছা দেখি, চল তো, আমাকে সিসিটিভি ফুটেজ দেখাবি। ছেলের ভয়ানক রূপটা আমি একবার হলেও দেখব। আসুন আন্টি। সিসিটিভি ফুটেজে সাব্বিরকে দেখে চমকে ওঠেন নাজিয়া চৌধুরী। পুরো চোখে মুখে আগুন, রক্ত জমাট চোখে হুঙ্কার ছাড়তে ছাড়তে রুম থেকে ছুটে চলে যেতে দেখে। নেহা ফুটেজ বন্ধ করে। নাজিয়া চৌধুরী থমথমে মুখে নেহাকে বলেন, পাগলটা এভাবে রেগে গেল কেন? ওনার বোনের শরীরে কেউ হাত দিয়েছে। নাজিয়া চৌধুরী মিটিমিটি হেসে বলেন, শয়তানগুলোর কপালে আজ দুঃখ আছে রে মা। যাই, আমি বাসায়, তুই এই খাবারটা খেয়ে নিস, কেমন? নাজিয়া চৌধুরী নেহার হাতে টিফিন বক্স দিয়ে চলে যান। নেহা থম মেরে বসে থাকে চেয়ারে। ভোর 6:10 তীর বেগে গাড়ি আর ছুটছে না। গার্লস স্কুল গেট থেকে 20 হাত দূরে থামানো, পুরো এলাকায় সৈন্য বসানো। সাব্বির ঘড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় আবির এসে বলে, স্যার কিছু খেয়ে নিন, গতকাল তো কিছু খাননি। আন্টি খাবার নিয়ে এসেছিল আপনার জন্য। ক্যান্টনমেন্টে আপনি না থাকায় নেহা খাবার নিয়ে এসে। সাব্বির থমথমে হাড় হিম করা কণ্ঠে বলে, এখন খাওয়ার সময় না আবির, চুপচাপ বসে থাকো নয়তো তোমার। বাকিটা বলার আগে আবির ভৌদর সকাল 7:30 একদল বখাটে 5টা মোটরসাইকেল নিয়ে কলেজ গেট থেকে 50 মিটার দূরে বসেছে। সবার হাতেই সিগারেট, ছোট মেয়ে হোক কিংবা বড়, এমনকি বয়স্ক মহিলাদের দিকেও সিগারেটের ধোঁয়া ছুটতে দেখে সাব্বিরের রাগে শরীর জ্বলতে থাকে। সেম তার টিমেরও। আশিক তো বলে বসে, স্যার হুকুম দিন, চোখের পলকে জানোয়ারগুলোকে শেষ করে দেই। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার দিকে। একটা 13 বছরের মেয়ে এগিয়ে আসছে অবিকল সাব্বিরের মতো দেখতে, হাতে নীল পানির বোতল। সাব্বির গাড়ি থেকে নেমে পড়ে, সাথে ব্লুটুথ ইয়ারফোনে সকল সৈন্যকে চারিদিক থেকে এগিয়ে আসতে বলে। কোমরে গুজে রাখা রিভলভার লোড করে সামনের দিকে এগোতে থাকে। রাহা উৎফুল্ল হয়ে হাতে নীল বোতল নিয়ে এগিয়ে আসছে স্কুলের দিকে। এমন সময় ওর মুখের উপর সিগারেটের ধোঁয়া ছুঁড়ে দেয় একটা ছেলে। রাহা অগ্নি দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে বলে ওঠে, আজ আর তোদের রক্ষা নেই, আজ আমার ভাই আসছে। রাহার কথা শুনে ছেলেগুলোর লিডার রাফি হো করে হাসতে হাসতে রাহার গালের দিকে হাত বাড়িয়ে দিতে দিতে বলে, ওলে বাবা, আমি তো ভয় পেয়ে গেলাম। শোন, তোর ভাইয়ের সামনেই তোর গাল চুল টেনে দিব। ডাক দেখি তোর ভাইকে। ওকেও। বাকিটা বলার আগে সাব্বির হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে রাফির উপর। পায়ের জুতা থেকে 10 ইঞ্চি ছুরি বের করে শত শত কোপ মারতে থাকে রাফির গালে, হাতে, পায়ে। ছোট ছোট কোপের যন্ত্রণায় গগন ফাটানো চিৎকার করতে থাকে রাফি। সাব্বিরের এমন হিংস্র রূপ থেকে রাফির চেলাগুলো পালাতে নিবে, তার আগে চারিদিক থেকে ছুটে আসে অদৃশ্য বুলেট। পরপর গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ঝুপঝুপ শব্দে পড়ে যায় তাজা লাশ। ততক্ষণে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে রাফির দেহ। হাত পা, চোখ, জিপা সব কেটে টুকরো টুকরো করেছে সাব্বির। তবুও থামছে না দেখে ছুটে আসে আবির, আশিক, রায়হান, মাহিন। সাব্বিরকে টেনে তুলে বলে। আবির শান্ত কণ্ঠে বলে, স্যার প্লিজ দয়া করে থামুন, আর মারবেন না, সে মারা গিয়েছে। সাব্বিরের হিংস্রতা তখনও কমেনি। কোমর থেকে আবার রিভলভার বের করে পুরো ম্যাগাজিনের সমস্ত বুলেট রাফির নিস্তেজ শরীরে ঢুকিয়ে দেয়। তারপর শান্ত হয়। রায়হান এগিয়ে দেয় পানির বোতল। সাব্বির চোখ মুখে পানির ঝাপটা দিয়ে হাসি মুখে তাকায় রাহার দিকে। রাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সাব্বিরের দিকে। সাব্বির মুচকি হেসে বলে, তুমি রাহা? রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিতে সাব্বির রাহাকে কোলে তুলে নেয়, জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। রাহ জড়িয়ে ধরে সাব্বিরকে। সেও বুঝে গেছে এটাই তার ভাই। বোন আমার, আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ ভাইয়া। ততক্ষণে চারিদিক থেকে লোকজন আরও জড়ো হয়ে গিয়েছে। আবির সবাইকে চলে যেতে বলে। পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মুহূর্তে এলাকা ফাঁকা হয়ে যায়। সাব্বির ওর বোনকে কোলে নিয়ে স্কুলের ভেতর যায়। কোল থেকে নামিয়ে দেয় রাহাকে আর বলে, ক্লাসে যা বোন। রাহা সাব্বিরের গলা জড়িয়ে ধরে বলে, বাসায় যাবে ভাইয়া? মা বাবা তোমার জন্য অপেক্ষা করছে। যাবো বোন, রাতে আরেকটা কাজ বাকি আছে। সাব্বির দ্রুত বেরিয়ে আসেন স্কুল থেকে। ততক্ষণে লাশগুলো
পুলিশ নিয়ে চলে গিয়েছে। বগুড়া ক্যান্টনমেন্টের জিওসি এসে গিয়েছে। সাব্বিরকে বোঝাতে গেলেও সাব্বির না বুঝে বুলেটের গতিতে গাড়ি নিয়ে ছুটতে থাকে এলাকার মতিন সরকারের বাড়ির দিকে। ততক্ষণে মতিনও খবর পেয়ে গিয়েছিল তার ছেলেকে খুন করে ফেলেছে আর্মি কিছু লোক। তড়িঘড়ি করে বাসা থেকে পালানোর সময় একদল সৈন্য তাকে ধরে ফেলে। বগুড়া ক্যান্টনমেন্টের ইন্টেলিজেন্স সেলে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে বগুড়ার ডন মতিন সরকারকে। ওর সামনে গিয়ে দাঁড়ায় সাব্বির, লোহার পাইপ। মতিনকে সোজা করে দাঁড় করিয়ে দেয় আবির। মতিন সাব্বিরের মুখোমুখি হতে প্রসাব করে দেয় ভয়ে। সাব্বির হুঙ্কার ছেড়ে বলে, আমার বাবার ব্যবসা বন্ধ করে দিয়েছিস তুই? তোর এত বড় সাহস হলো কি করে? কি করে তোর সাহস হলো? কথা বলতে বলতে সাব্বিরের হাতে থাকা লোহার পাইপ দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে শুরু করে। প্রতিটা আঘাতে মতিনের হাতে পায়ের হাড্ডি মটমট করে ভেঙে যাওয়ার শব্দ শুনতে থাকে আবির, আশিক। ওদের শরীর শিউরে উঠতে থাকে। সেই সাথে মতিনের গগন ফাটানো চিৎকার তো আছেই। বল, কার সাহসে তুই আমার বাবার ব্যবসা বন্ধ করে দিয়েছিস? আমার বোনটাকে তোর ছেলের দ্বারা ইফতেজিং করেছিস? বল দ্রুত, নয়তো জ্যান্ত তোর চামড়া তুলে ফেলবো। মতিন ভয় পায়, এতটাই ভয় পায় যা কাপড় নষ্ট করে ফেলে ভর্ত কণ্ঠে বলে, কাশেম বাঘা বর্ষের হুকুমে তিনিই আমাকে বলেছিল আদিলের ব্যবসা বন্ধ করে দিতে। আমাকে আর মারবেন না স্যার, আমি আর সহ্য করতে পারছি না। এবার বল কাসেম বাঘার সাথে তুই কি করতি? ড্রাগসের ডিল করতাম, নারী পাচারে যুক্ত ছিলাম। আমাকে ছেড়ে দিন, আমার শরীর ছিঁড়ে যাচ্ছে। কাসেম বাঘার নাম্বার আছে তোর কাছে? আমি ছোট্ট ডিলার, কাশেম বাঘার ডান হাত। আমাদের সাথে আমার কথা হতো। আবির সাব্বিরের দিকে তাকায়। আবির মতিনের ফোন চেক করে দ্রুত ল্যাপটপে ঘাটাঘাটি করে সাব্বিরকে বলে, স্যার পেয়ে গেছি। সামাদ নরসিংদীতে আসে, একই লোকেশনে একই জায়গায় কাশেম বাঘাও আসে। মতিন, তাহলে তোর যাওয়ার সময় হয়ে গেল, চল তোকে জনগণের হাতে তুলে দিই। ততক্ষণে পুরো বগুড়ায় খবর হয়ে গিয়েছে মতিন আটক। এলাকার জনগণ ঘিরে ফেলেছে পুরো ক্যান্টনমেন্ট। তাদের দাবি মতিনকে তাদের হাতে তুলে দিতে হবে। সাব্বির হাসি মুখে মতিনকে তাদের দিকে ছুঁড়ে মারতেই জনগণ মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়ে মতিনের উপর। কয়েক মিনিটের মাঝেই মতিনকে ছিন্ন ভিন্ন করে দেয় জনগণ। সাব্বির জিওসি স্যারের সাথে কথা বলে বেরিয়ে আসে ক্যান্টনমেন্ট থেকে। দু ট্রাক সৈন্যকে নরসিংদীর দিকে এগিয়ে যেতে বলে সাব্বির গাড়িতে উঠে বসে। পেছন পেছন আবির, আশিক, রায়হান, মতিনও বসে। আবির তাকায় সাব্বিরের দিকে, সেই আগের মতো হাস্যোজ্জ্বল ভাবটা ফিরে এসেছে। সাব্বির ফুরফুরে মনে গাড়ি চালিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। চারিদিকে অন্ধকার, আধারে ঘিরে ফেলেছে। তবে তিন জোড়া চোখ চাতক পাখির মতো চেয়ে আছে গেটের দিকে। এমন সময় গাড়ির শব্দের দ্বারা ছুটে আসে গেটের দিকে, আর এসে দেখে একটা বিশাল দেহী স্বাস্থ্যবান ধবধবে ফর্সা ছেলে তাদের সামনে দাঁড়িয়ে আছে। রাহেলা বেগম আর আদিল সাহেব মাথা তুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বিরও তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় হুট করে রাহেলা বেগম ছেলেকে আঁকড়ে ধরে হাউমা করে কেঁদে ওঠেন। সাব্বিরও পরম মমতায় ওর মাকে আগলে নেয়। মা ছেলের ভালোবাসার শেষে সাব্বির পেছনে তাকায়। আদিল সাহেব নিজেকে দরজার আড়ালে লুকিয়ে রেখেছেন কোনো এক অপরাধবোধের কারণে। সাব্বির মুচকি এসে হেঁটে এগিয়ে যায় তার সামনে। আদিল সাহেব ছেলের দিকে তাকায়। সেই ছোট ছেলে আর ছোট নেই, অনেক বড় হয়ে গিয়েছে। সাব্বির ধরা ধরা কণ্ঠে বলে ওঠে, বাবা কেমন আছো? আদিল সাহেবের কি যে হলো, তিনি ঝাঁপিয়ে পড়েন ছেলের বুকের উপর, পরম স্নেহে ছেলেকে জড়িয়ে ধরেন আর বলতে থাকেন, ভালো ছিলাম না রে বাবা, তোকে ছাড়া 11টা বছর আমি ভালো ছিলাম না। বারবার তোর কথা মনে পড়েছে আমার। খেতে গেলে, ঘুমাতে গেলে তোর চেহারাটা ভেসে উঠতো। আদর করে তোর পাতে মাছের মাথাটা তুলে দিতে পারেনি, রাতে ঘুমালে কম্বল দিয়ে দিতে পারেনি। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি অন্যায় করেছিলাম তোর সাথে। না বাবা, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আমার কোনো অভিযোগ নেই তোমার ওপর, বরং আমি কৃতজ্ঞ। সেই দিন তুমি আমায় শাসন না করলে আজ আমি এই পর্যায়ে আসতে পারতাম না, আমি হতে পারতাম না ক্যাপ্টেন সাব্বির। আদিল সাহেব ছেলেকে আর্মির পোশাকে ভালো করে দেখেন। গর্বে তার বুকটা ফুলে ওঠে। বড় আর শান্তির নিঃশ্বাস ফেলে ছেলের কপালে চুমু দিয়ে বলে, ভিতরে চল বাবা, আজ তু বাপ বেটার জমিয়ে খাবো। সাব্বির গাড়ির দিকে তাকায়। আবির, আশিকরা ইশারা করে তারা যাবে না, তাকে চলে যেতে। সাব্বিরও মাথা ঝুঁকিয়ে ভেতরে চলে আসে।
বহুদিন পর নিজের বাড়িতে ফিরতেই সাব্বিরের শরীরটা একটা অন্যরকম প্রশান্তি অনুভব করে। বাবা মা বোনটার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করে সোফায় গিয়ে বসে। রাহেলা বেগম ছেলের এক হাত নিজের মুঠোয় চেপে ধরেছেন, আর আদিল সাহেব আরও এক ধাপ এগিয়ে দুহাতে জড়িয়ে রেখেছেন পাশের ছোপায় রাহা খানিকটা গোমরা মুখিয়ে চেয়ে আছে ওদের তিনজনের দিকে। এমন সময় রাহেলা বেগম বলেন, বাবা তুই বাড়ি থেকে বের হয়ে গেছিলি কোথায়? থেকেছিস বা কোথায়? এখান থেকে বের হওয়ার পর ঢাকা গিয়েছিলাম, আর তোমাদের মতোই নতুন বাবা মা পেয়েছিলাম। তারাই আমাকে বড় করে প্রতিষ্ঠিত করেছে। তারাই ছিল আমার অবর্তমানে আমার সব। তাহলে বাবা তুই কোথায় থাকবি? সাবির অকপটে বলে ফেলে, আমি ওখানেই থাকবো আম্মু। তারা আমাকে অত্যন্ত ভালোবাসে, এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, আমরাও চাই বাবা তুই এখানেই থাক। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, আমাদের সন্তানকে এমন মানুষের মতো মানুষ বানিয়েছে। আমাদের আরও একটা সন্তান আসে, তাকে নিয়ে থাকতে পারবো আমরা। তবে বাবা মাঝে মধ্যে তুই এখানে আসিস। ঠিক আছে, আসবো। আর রাহা বোন, তোর দিকে আর কেউ চোখ তুলেও তাকাবে না। সবগুলো চোখ উপড়ে ফেলছি। রাহা সাব্বিরকে জড়িয়ে ধরে। সাব্বির রাহার কপালে চুমু দিয়ে বলে, বাবা মা তাহলে আসি। আজ কিছু কিনতে পারিনি, তবে পরের বার আসলে 2 হাতে খেলনা নিয়ে আসবো, কেমন? আচ্ছা ভাইয়া। সাব্বির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে, ড্রাইভ শুরু করে। তীরবেগে গাড়ি ছুটছে। আবির এবারে বেশ ফুরফুরে মেজাজে বলে, স্যার, এনারাই আপনার আসল বাবা মা? আসল নকল বুঝি না আমি আবির। এনারা আমার জন্মদাতা মা বাবা হলেও আমার কাছে সবার প্রথম আমার পালক বাবা মা। আমি এদের ছেড়ে দিলেও তাদের কখনো ছাড়বো না। যাদের সাথে রক্ত সম্পর্ক আমার ছিল না, তারা নিঃস্বার্থভাবে আমাকে লালন পালন করেছে, বুঝছো? তাই আমার দু বাবা, দু মা আর একমাত্র বোন। আসল নকল কোনো কিছুই নেই। বুঝেছি স্যার। আর একটা কথা ছিল। বলো। গাড়িটা একটু আস্তে চালানো চাই না স্যার? আমি বিবাহ করিনি। বেচারি নেহা বিয়ের আগে বিধবা হয়ে গেলে মুশকিল। সাব্বির মুচকি হেসে বলে, আমি 150 কিলোমিটার ঘন্টা গতিতে গাড়ি চালাতে পারি আবির। এখন তো মাত্র মিটারে কাটা 100-তে। আরে স্পিডেও চালাতে পারি আমি। সুতরাং চিল মোডে বসে থাকো। আবির আর কথা পারে না, চুপচাপ সিট বেল্টটা শক্ত করে ধরে বসে থাকে। ঢাকা পৌঁছে ক্যান্টনমেন্টে আবিরদেরকে নামিয়ে সাব্বির বিদ্যুৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যায় বাড়িতে। রাত 10টা। খেতে বসেছিল সাইম চৌধুরী আর নাজিয়া চৌধুরী। এমন সময় গাড়ির শব্দে তার দুজনের দিকে তাকান। সাইম চৌধুরী ইশারা করে দরজা খুলতে। নাজিয়া চৌধুরী দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখতে পাই সাব্বির দাঁড়িয়ে আছে। নাজিয়া চৌধুরী মুহূর্তে গোমরা মুখ করে ফিরে আসতে নিবে, অমনি সাব্বির নাজিয়া চৌধুরী পা চেপে ধরে বসে পড়ে মেঝেই। নাজিয়া চৌধুরী অভিমানী কণ্ঠে বলে, এখানে কেন এলি? তুই তো তোর বাবা মাকে পেয়েই গেছিস। এখানে না আসলেও চলবে এখন। কি যে বলো আম্মু, তারা তাদের জায়গায় আর তুমি তোমার জায়গায়। বুঝি। কতবার বললাম বাবা আমি খাবার নিয়ে যাব, অথচ তুই বেরিয়ে গেলি। আমার কথার মূল্য নেই তোর কাছে। মা, ভুল বুঝছো আমায়। আগে তো শুনবে আমার কথা। তাই আমি ভুল বুঝছি? তাহলে সঠিকটা বোঝা আমাকে। সাব্বির নাজিয়া চৌধুরীর পা জড়িয়ে ধরে রেখেই সবটা খুলে বলে কেন সে অত রেগে পাগলের মতো বগুড়া চলে গিয়েছিল, ওর বাবা মা কি বলেছে। সব শুনে নাজিয়া চৌধুরী সাব্বিরের দিকে তাকান। তার চেহারা থেকে গম্ভীর ভাব চলে গিয়েছে, মন থেকে দূর হয়ে গিয়েছে সাব্বিরকে হারানোর ভয়ে। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাব্বিরকে পা থেকে টেনে তুলে জড়িয়ে ধরেন। হু হু করে কেঁদে বলতে থাকেন, বাবারে, তোকে গর্ভে ধরিনি, কিন্তু আমি তোকে আমার জীবন দিয়ে ভালোবাসি। আমাকে তুই কখনো ছেড়ে যাস না বাবা, আমি সহ্য করতে পারবো না। সাব্বির ওর মায়ের কপালে চুমু দিয়ে বলে, আমি জানি মা, তাই তো ওখানে না থেকে ছুটে এসেছি। আমি জানি আমার মা, আরেক মা আমার জন্য অধিক আগ্রহে বসে আছে। হয়েছে, এখন চল খাবি। সাব্বির ওর মায়ের সাথে এসে বসে ডাইনিং টেবিলে। নাজিয়া চৌধুরী নিজ হাতে ছেলেকে তুলে খাইয়ে দেন। সাইম চৌধুরী খাওয়ার মাঝে মাঝে কিছু একটা ভাবছিলেন, যা নাজিয়া চৌধুরী চোখ এড়ায় না। তিনি বলেই বসেন, সাব্বিরের বাবা, কিছু ভাবছো? হ্যাঁ নাজিয়া, ভাবছি আমাদের তো সাব্বিরের আরও একজন বাবা মা আছেন, তারাও তো ছেলেকে কাছে চান। আমি আমার ছেলেকে ভাগ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। ভাগ করতে বলিনি, আমি বলেছি তোমার আরেকটা মেয়ে আনতে। সাব্বির বাবা, কাল তুমি
বগুড়া গিয়ে তোমার পিতামাতাকে এ বাড়ি আনবে একবারের জন্য। আমি চাই তারা এ বাড়িতেই আমাদের সাথেই থাকুক। আমরা যেমন তোমার পালক বাবা মা, তারাও তোমার জন্মদায়িনী মা এবং জন্মদাতা বাবা। তাদেরও অধিকার আছে তোমার উপর। কিন্তু তোর বাবা ঠিক বলেছে, এবারে অনেক বড়, তাদের এটে যাবে। তুই আগামীকালই গিয়ে নিয়ে আসবি তাদের। ঠিক আছে। পরদিন ভোর না হতেই সাব্বির বেরিয়ে পড়ে ওর বাবা মাকে নিয়ে আসতে। তার প্রথমে আসতে না চাইল, জোর করে তাদের নিয়ে আসে সাব্বির। মুখোমুখি বসে আছে সাইম চৌধুরী আর আদিল নূর সাহেব। তাদের পাশেই বসে মনে সুখে গল্প করছে নাজিয়া চৌধুরী আর রাবিয়া বেগম। একজন সাব্বিরের বড়বেলার গল্প বলছে, আরেকজন ছোটবেলার। সাব্বির দূরে সোফায় বসে বোনকে নিয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। ভাই, আমি শুনছি আপনার ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। জি ভাই, কিছু মাস্তানের কারণে এমন হয়েছে, তবে আমি কৃতজ্ঞ তাদের প্রতি, কেননা ওদের কারণেই আমাদের সন্তানকে ফিরে পেয়েছিলাম, সাথে আপনাদের মতো ভাই আর বোনকে পেয়েছি। ও ব্যবসা আর খুলতে হবে না ভাই। আজ থেকে আমরা দুজন একসাথে গল্ফ খেলতে বেরোবো। আপনি যা বলবেন ভাই, আমার আপত্তি নেই। এমন সময় নাজিয়া চৌধুরী হাতের ইশারায় রাহাকে ডাকে। রাহা ছুটে গিয়ে নাজিয়া চৌধুরী কোলে বসে। নাজিয়া চৌধুরী পরম মমতায় রাহার কপালে চুমু দিয়ে বলেন, তাহলে আমি আরেকবার মা হয়ে গেলাম। মা রাহা, বলতো আমি তোর কে? আমার আরেক মা। সাব্বির দু পরিবারের মিলন দেখে নিজেকে বেশ সুখী অনুভব করে। এমন সময় ওর মোবাইলটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করতে ভেসে আসে আবিরের কণ্ঠ। স্যার, আপনাকে এক্ষুনি ক্যান্টনমেন্টে আসতে হবে। ঠিক আছে। সাব্বির উঠে দাঁড়িয়ে ওর দু মায়ের দিকে তাকিয়ে বলে, আমার আম্মাজানরা, আমি বাসছি, কখন ফিরবো জানি না, দোয়া করবে যেন তাড়াতাড়ি ফিরি। কথাটা বলে সাব্বির বেরিয়ে আসে বাড়ি থেকে। তীর বেগে গাড়ি চালিয়ে ক্যান্টনমেন্টের দিকে যেতে থাকে। ওদিকে আবির ও নেহার পাশে বসে বলে, এই যে হবু বউ নেহা, জানো স্যার কি করেছিল গতকাল? না বললে কি করেছিল জানবো কি করে, হাতারাম কোথাকার। স্যারের বোনকে কিছু ছেলে বিরক্ত করেছিল বলে স্যার সত্যি সত্যি টুকরো টুকরো করে ফেলেছে শয়তানটাকে। হাতের আঙ্গুল, ঠোঁট, চোখ, এমনকি জিহ্বাও কেটে ফেলেছিল। কি বলো এসব? আমার শুনেই তো ভয় করছে। আর আমি নিজ চোখে দেখেছি স্যারের কঠোরতা, আর অনুভব করেছি বোনকে কেউ ডিস্টার্ব করলে ভাইদের কতটা রাগ হয়। তাহলে আমার সাথে যে প্রেম করছো, আমার ভাই জানলে তুমি কি করবে বলতে পারো? হি, তোমার ভাই কিছু করার আগে টুপ করে তোমাকে তুলে নিয়ে যাব কাজী অফিসে, তারপর দেখবে তোমার ভাই কিচ্ছু বলবে না। দেখা যাবে। নেহা আবিরের কথার মাঝে আশিক ছুটে এসে বলে, এই তোরে এসব বাদ দিয়ে দ্রুত চল, স্যার এসে গিয়েছে। হ্যাঁ, যাচ্ছি নেহা, দ্রুত চলো। নিজের অফিসে চেয়ারে বসে সাব্বির চেয়ে আছে আবিরের দিকে। আবির এদিক ওদিক তাকিয়ে মুখ লুকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে অসহায় চাহনিতে তাকিয়ে বলে, স্যার এভাবে আমার দিকে তাকিয়ে আসেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না আবির, আমি মেলাতে চেষ্টা করছি। তোমাকে নেয়ার সাথে বিয়ে দিলে কেমন হয়? সাব্বিরের এখন কথাই আবি নেহা দুজনেই বেশ লজ্জায় পড়ে যায়। আশিক ফিক করে হেসে বলে, কিন্তু স্যার, নেহার ভাই তো পুলিশের ওসি, মেনে নিবে কি ওদের? নেহার ভাই হলে আবিরের ভাই সাব্বির ক্যাপ্টেন, 2-4 দিনে হয়তো মেজর জেনারেলও হয়ে যেতে পারি। আশা করি আমার কথা ফেলবে না নেহার ভাই। হ্যাঁ, তা ফেলবে না। এই নেহা, তোর ভাইকে বলেছিস ভিতু আবিরের কথা? হ্যাঁ বলেছি, ভাইয়া আবিরকে দেখা করতে বলেছে, কিন্তু ভীতু দেখা করে না তো। আমার সাথে যাবে আবির? যাই হোক, হঠাৎ তলবের কারণ কি? স্যার, জিওসি স্যার মিটিংয়ে ডেকেছে, আমাদের টিমের সবাইকে নিয়ে জেনারেল স্যারও থাকবে। কখন মিটিং হবে? একটু পর জেনারেল স্যারও এখানে পৌঁছায়নি। ঠিক আছে, জেনারেল স্যার এলে আমাকে ডেকে দিও। শরীরটা বেশ ক্লান্ত, একটু ঘুমিয়ে নিলে মন্দ হয় না। ওকে স্যার। রাউন্ড টেবিলে বসে আছে সাব্বির, জেনারেল ওয়াকার, জিওসি কামরুল সাহেব আর সাব্বিরের টিম। জেনারেল ওয়াকার সবার দিকে তাকিয়ে টিভিটা চালু করেন। ব্রেকিং নিউজ। দেশ জুড়ে হঠাৎ একের পর এক সেনা সাইবার সার্ভারে বিভ্রাট। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সব জায়গায় মিলিটারি
গেট সিস্টেম অটো লকড। সাব্বির সহ সবাই খবরটা শুনে তাকে জেনারেলের দিকে। জেনারেল ওয়াকার বলতে শুরু করেন, তোমরা তো জানোই তোমাদের চলমান মিশন সম্পূর্ণ হয় নাই। এরই মাঝে একটা অঘটন ঘটে গিয়েছে। সেনাবাহিনীর সফল সার্ভার হ্যাকের শিকার হয়ে গিয়েছে। আমাদের সাইবার টিম তা সামলানোর চেষ্টা করলেও তাদের সাথে পেরে উঠছে না। এমতো অবস্থায় আমরা হ্যাকারদের লোকেশন ট্র্যাক করেছি নরসিংদীতে, আর 26ও সেদিকে সেনা পাঠিয়েছে। জি স্যার, নরসিংদীতেই কাসেমবাগার সাইবার সেলের হেডকোয়ার্টার অবস্থিত। আমি সেনাতে সেদিকে মুভ করতে বলেছি, কেননা আজই আমি হেলিকপ্টারে সেখানে অভিযান চলব। গুড, এই কারণেই আমি তোমায় পছন্দ করি সাব্বির। যাই হোক, শুনো, হ্যাকারদের মাঝ থেকে একজনকে হলেও জীবিত উদ্ধার করে ক্যাম্পে আনতে। বাকিটা তোমার ইচ্ছে সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ সেনা তোমার সাথেই আছে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে ফিরব স্যার। মেজর জেনারেল কামরুল সাহেব, আপনি কি বলেন? স্যার, হ্যাকারদের দ্রুত থামাতে হবে, নয়তো আমাদের সব সেনাবাহিনীদের সদস্যদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ক্যাপ্টেন, তবে মিশনে নেমে পড়ো আজই, এক্ষুনি। ওকে স্যার। হেলিকপ্টারের সামনের সিটে বসে সাব্বির, পেছনে বসে আছে আবির, রায়হান, আশিক আর মাহিন। সাব্বির থমথমে মুখে বলে, মিশনটা বেশ কঠিন। রায়হান, তুমি রুট তৈরি করেছো তো? স্যার, আমি স্যাটেলাইটে জায়গাটা বেশ ভালো করে দেখেছি। রুটও আমি তৈরি করে ফেলেছি। মাহিন, তুমি কি তোমার স্পেশাল বম বানিয়েছো? জি স্যার, আমি এবার এমন ক্লোরোফোন বোম বানিয়েছি যে এর তীব্র ঘ্রাণে যে কেউ 10 থেকে 12 ঘন্টার জন্য সেন্সলেস হয়ে যাবে, আর সেই সাথে চারিদিকে অত্যন্ত ঘন ধোঁয়া থাকবে 10 মিনিট। গ্রেট। আবির, তুমি তাহলে হেলিকপ্টারে অবস্থা করবে? আমার মনে হচ্ছে ওদের সিসিটিভি ক্যামেরা আছে, প্লাস ওদের মেইন গেট হয়তো আনলক করতে হলে নিশ্চিত ওগুলো হ্যাক করে নিতে হবে। ওকে স্যার। হেলিকপ্টার ল্যান্ড করে। সাব্বিরা দ্রুত গাড়িতে করে চলে আসে ঘাঁটি থেকে 100 মিটার দূরে। এমন সময় ব্লুটুথ ফোনে ভেসে আসে আবিরের কণ্ঠ। স্যার, ভিতরে ঢুকলেই 10 মিনিট সময় থাকবে, তার মাঝে নেটওয়ার্ক ব্লক করে দিব আমি, নাহলে তারা আমাদের লোকেশন ট্রেস করে পুরো টিম উড়িয়ে দেবে। আপনি একা ভিতরে প্রবেশ করবেন। আমি ওদের সিসি ক্যামেরা হ্যাক করে নিয়েছি স্যার। ভিতরে লোক আছে 30 জন, সবার হাতেই ভারী মেশিন গান। রায়হান, তুমি তোমার কাজ শুরু করো দ্রুত। আমাদের ভেতরে ঢুকতে হবে। মাহিন, তোমার বম বের করে ফেলো। রায়হান আর মাহিন মাথা নাড়িয়ে নিঃশব্দে ঘাঁটির পেছনে চলে যায়। সাব্বির ওদের ফলো করে এগোতে থাকে। রায়হান মাহিনকে ফিসফিস করে বলে, মাহিন, দেয়ালটাতেই বোমা লাগিয়ে দে। আশা করছি এখানেই ওদের কন্ট্রোল রুম পড়বে। মাহিন দ্রুত বোম লাগিয়ে দিয়ে গাছের আড়ালে চলে যায়। টিকটিক শব্দ হঠাৎ থেমে যায় বিকট শব্দে। 10 ইঞ্চি মোটা দেওয়াল ভেঙে টুকরো টুকরো হয়ে পুরো গোডাউন জুড়ে ক্লোরোফর্ম বোমের ধোঁয়ায় ভরে ওঠে। মুহূর্তে ভেতর থেকে গুলির বৃষ্টি শুরু হয়। সাব্বির রায়হান মাহিনকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। আশিককে ফোনে বলে, আশিক, চারিদিকে নজর রেখো, কেউ পালাতে নিলে সঙ্গে সঙ্গে গুলি করবে। ওকে স্যার। টানা 2 মিনিট গুলির বৃষ্টির পর হঠাৎ সব নিস্তেজ হয়ে যায়। পিনপতন নীরবতা। সাব্বির দ্রুত গ্যাস মাস্ক আর নাইট ভিশন গগলস চশমা পরে নিতেই হামাগুড়ি দিয়ে ভেতরে প্রবেশ করে। ধোয়ার মাঝেও সব কিছু স্বচ্ছ দেখতে পায়। অনেক দেহ পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাব্বির সেগুলোকে পাশ কাটিয়ে একটা কক্ষ দেখতে পায়, যেটা খোলা। সাব্বির সতর্কতার সাথে সেদিকে এগিয়ে যেতে এক ঝাঁক গুলি মাথার উপর দিয়ে চলে যায়। সাব্বির রুমের দিকে তাকিয়ে দেখে 3 জন দাঁড়িয়ে, হাতে ভারী মেশিন গান। সাব্বির মুচকি এসে রিভলভারটা ওদের দিকে তাক করে পরপর 3টা ফায়ার করে। মুহূর্তে 3টা লাশ পড়ে যায়। সাব্বির আরও কিছুক্ষণ অপেক্ষা করে সামনে মুভ করতে যাবে, অমনি একটা বিশাল দেহী লোক ছুটে বেরিয়ে আসে। সাব্বির দ্রুত দেওয়ালের আড়ালে চলে যায়। বিদেশি লোকটা গর্জন করে বলতে থাকে, কাপুরুষের মধ্যে পেছন থেকে হামলা করেছিস? বুকের পাঠা থাকলে সামনে এসে হামলা কর। সাব্বির মুচকি হেসে পরপর 4টা গুলি করে, নিখুঁত নিশানা। হোপের 4 হাত পায়ে গিয়ে লাগতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় হোপের বিশাল দেহ। সাব্বির এগিয়ে গিয়ে 4 হাত পায়ে হ্যান্ডকাপ লাগাতে লাগাতে বলে, কাপুরুষ বল আর যাই বল, মিশন কমপ্লিট করাই ছিল মূল লক্ষ্য। রায়হান, মাহিন, এগিয়ে এসো ফার্স্ট। রায়হান মাহিন ছুটে আসে। সাব্বির ওদেরকে হোপকে তুলে নিয়ে যেতে হবে। হাতে মেশিন গান তুলে নিয়ে গুলির বৃষ্টি শুরু করে। এক একে সবগুলোকে গুলি করে কন্ট্রোল রুমে প্রবেশ করে। সরাসরি কম্পিউটার দিয়ে ভর্তি
সাব্বির সারি সারি কম্পিউটার দিয়ে ভর্তি। সাব্বির দ্রুত মাহিনের তৈরি 3টা টাইম বম সেট করে বেরিয়ে আসে সেখান থেকে। সাব্বির বেরিয়ে আসার 30 সেকেন্ড পরই বিকট শব্দে ঘুরিয়ে যায় কাশেম বাগার সাইবার সেল। বিজয়ের হাসি দিয়ে সাব্বির তাকায় হোপের দিকে। হোপ 4টা গুলি খেয়ে শক্ত মুখে চেয়ে আছে সাব্বির দিকে। বিষয়টা দেখে সাব্বির মুচকি হাসে আর বলে, টেনশন নেই, ক্যারিবিয়ান দানব, আমার সেলে গিয়ে তোর চোখ মুখের আগুনকে বেদনায় ডুবিয়ে দিব। হন্তদন্ত হয়ে ছুটছে শাহাদ। পুরো হাউসবোট তন্ন তন্ন করে খুঁজেও তখন কাশেম বাঘাকে দেখতে পায় না। তখন ছুটে যায় বোটের কাছে। কাশেম বাঘা মনে সুখে হুক্কায় লম্বা টান দিচ্ছিল। সামাদ দ্রুত গিয়ে দাঁড়ায় কাশেম বাঘার সামনে। বাঘা আর চোখে সামাদকে দেখে বলে, কি হয়েছে সামাদ, এভাবে ধরে আসলে যে? বড় সর্বনাশ হয়ে গিয়েছে। ওই পিচ্চি শয়তান ক্যাপ্টেন আমাদের বগুড়া ডন্ট মোটেন সরকারকে হত্যা করে ফেলেছে। সেই সাথে একটু আগে আমাদের সাইবার সেলসকে গুলি করে ধ্বংস করে ফেলেছে। কাশেম বাঘা লাফিয়ে ওঠে চেয়ার থেকে। রাগে গর্জন করে বলতে থাকে, সাব্বির সাব্বির সাব্বির, এই শয়তানের বাচ্চাটাকে কিছুতেই বাগে আনতে পারছি না। তুমি এক্ষুনি শয়তানটার পরিবারকে তুলে আনো। তা সম্ভব নয় স্যার। শয়তানটা ওর পরিবারকে ঢাকায় নিয়ে গিয়েছে। সায়েম চৌধুরীর বাসায় ওরা থাকে, আর সায়েম চৌধুরীর বাসায় হামলা করা অসম্ভব। হোপ কি ধরা পড়েছে নাকি মারা গেছে? সিসিটিভি ক্যামেরা দেখেছি, হোপ জীবিত। ওকে তুলে নিয়ে গিয়েছে ক্যাপ্টেন। সামাদের কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে কাশেম বাঘা। ভর্ত কণ্ঠে বলে, এটা যদি পথ জানে তবে আমাদের আর রক্ষা নেই। সামাদ যেভাবেই হোক শয়তানটাকে আটকাতে হবে। কাশেম বাঘার কথা বলার মাঝে বেজে ওঠে সামাদের ফোন। সামাদ ফোনটা রিসিভ করতে ভেসে আসে সাব্বিরের কণ্ঠ। কাসেম বাঘা, পরের পালা তোর। পালাতে পারলে পালা, নয়তো মরতে তৈরি হয়ে যা। কাশেম বাঘা সাব্বিরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। ফোনটা ছুঁড়ে মারে নদীতে। তারপর ভর্ত চোখে সামাদের দিকে তাকিয়ে বলে, বস ফোন করলে কি জবাব দিব সামাদ? আমাদের তো ভীষণ ভয় করছে এখন। বস, এবার শয়তানটাকে মরণ ছবল দিতে হবে। চলুন নিচে, সব ব্যবস্থা করে ফেলেছি আমি। বিডিআই বাংলাদেশ ডিফেন্স ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে সাব্বির মুখোমুখি বসে আছে হোপের 4 হাত পা চারদিকে লোহার শিকল দ্বারা টান করে বেঁধে রাখা। শূন্যে ভাসমান হোপে বেদনায় কাতর হয়ে তাকায় সাব্বিরের দিকে। সাব্বিরের মুখে তখন বিজয়ের হাসি। এমন সময় রুমে প্রবেশ করে জেনারেল ওয়াকার। ক্ষুব্ধ চোখে হোপকে দেখে সাব্বিরকে বলে, ক্যাপ্টেন, এতদিন আমি তোমায় কাউকে পিটিয়ে শেষ করে ফেলতে নিষেধ করছিলাম, তবে আজ আমি নিজে হুকুম করেছি। এই মুহূর্তে তুমি শয়তানটাকে ভয়ানকভাবে শাস্তি দাও। আমি নিজ চোখে দেখব বাংলাদেশ সেনাবাহিনীর উপর সাইবার হামলা করলে কি শাস্তি হয়। তাইকে বুঝিয়ে দাও এই মুহূর্তে। সাব্বির স্বভাবসুলভ হাতে লোহার পাইপ নিয়ে এগিয়ে যায় হোপের দিকে। হোপ দ্রুত বলতে শুরু করে, আমাকে মারবেন না, আমাকে যা জিজ্ঞেস করবেন সব বলে দিব আমি। দয়া করে আর আমাকে মারবেন না। ঠিক আছে, বলো তো তোদের আসল লিডারকে? আমাদের আসল লিডার হলো নোরা শেখ। তাহলে এই কাসেম বাঘাকে? কাশেম বাঘা বাংলাদেশ আর্মির সাবেক সেনা সদস্য। সে র্যাবে থাকাকালীন শৃঙ্খলা ভঙ্গ আর মাদক সেবনে ধরা পড়ে বরখাস্ত হয়েছিল। নোরা সেইড কেন বাংলাদেশে এসব করছে, আর লক্ষ্য কি? নোরা শেখ রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী, সেই সাথে স্মাগলার। এমন কোনো মাদক নেই যে সে পাচার করে না। কাশেম বাঘার মেইন অস্ত্র সাপ্লায়ার হলো এই নোরা শেখ। কাশেম বাঘাকে সামনে রেখে গুটিবাজি করত সে। বাহ, তুই তো দেখি বিনা বাক্যতে সব বলে দিলি। আরও বলছি, আমাকে এখানে সেই ভাড়া করে এনেছিল। আমি ক্যারাবিয়ান ছোট্ট একটা শহরে থাকি, কোনো রকমের ছোট্টখাটো হ্যাকিং করে চলি। এই নোরা শেখ আমাকে অর্থের লোভ দেখিয়ে বাংলাদেশে আসতে বাধ্য করেছে। আমি বাংলাদেশ না আসলে ওরা আমাকে পরিবারকে হত্যা করে ফেলতো। নোরা সেইড বাংলাদেশে কি অস্ত্র সাপ্লাই করেছে কিছুদিনের মধ্যে? হ্যাঁ, সে কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর দিয়ে অস্ত্র সাপ্লাই করেছে। অনেক বড় ঢিল ছিল। কাশেম বাঘা নিজে অস্ত্র নিয়েছে। সে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। বুঝতে পেরেছি। এখন বলো তো এই কাসেম বাঘাকে কোথায় পাবো? কাশেম বাঘা কোথায় আমি জানি না, তবে নোরা সেই বাংলাদেশে আছে। কি সত্যি বলছিস? নোরা সেইড বাংলাদেশে আছো? আর একটা কথা বলো তো, চট্টগ্রামে কিভাবে বিডিআই এর চোখ ফাঁকে দিয়ে এসব পাচার করলো? হোপ খিলখিল করে হাসতে হাসতে বলে, বিডিআর কিছু
এজেন্টই সব চালানকে পাশ করে দেয়। আমি সবগুলো এজেন্টকে চিনি, বলেও দিতে পারি। হ্যাঁ, এক্ষুনি বলে ফেলো কারা সেই বেঈমান। হোপ কিছু সেনা কর্মকর্তার নাম বলে। ওয়াকার বিদ্যুৎ বেগে ছুটে যায় বাহিরে। সাব্বির হোপের শিকল খুলে দিয়ে বসতে দেয় চেয়ারে। ঠান্ডা পানি আর কিছু খাবার খেতে দিয়ে বলে, তুমি যা বলছো সব কি সত্যি? যদি সত্যি হয় আমি কথা দিচ্ছি তোমাকে আর তোমার পরিবারকে সেভ করার দায়িত্ব আমার, সেই সাথে তোমাকে নিরাপদে দেশেও পাঠিয়ে দেবো। হোপ খাবারগুলো খেয়ে নিয়ে বলতে শুরু করে, তোমাকে ধন্যবাদ ক্যাপ্টেন। তোমাকে এখন যা বলবো মন দিয়ে শোনো। নোরা শেঠ একজন তীক্ষ্ণ মস্তিষ্কের মানুষ। ওর শিরায় শিরায় কুবুদ্ধিতে ভরা। এই সেই মূলত অস্ত্রগুলো চট্টগ্রামে কিছু জঙ্গি, কুকিচিন, কেএনএফ সহ আরও কিছু সংগঠনের কাছে বিক্রি করে। আমি যতদূর জানি নোরা শেঠ চট্টগ্রাম বন্দরে কোনো এক পরিত্যক্ত কন্টেইনার ডিপোতে লুকিয়ে রেখেছে কন্টেইনার ভর্তি মিসাইল ও ড্রোন। এগুলো কেএনএফ আর কুকিচিনকে দিতে বাংলাদেশে এনেছে। তোমাকে ধন্যবাদ। এদের ধরার পর তোমার ব্যবস্থা করব, তুমি নির্ভয়ে থাকো। আমি তোমাকে বিশ্বাস করেছি। ক্যাপ্টেন রাশেদকে জীবিত রেখো না, আমার পরিবারকেও হত্যা করে ফেলবে। সাব্বির অভয়তে বেরিয়ে আসে ইন্টেলিজেন্স সেল থেকে। সকাল 7টার পর 10 রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিডিআই এর সেলে এজেন্টগুলোর। সেনাপ্রধান নিজে দাঁড়িয়ে থেকে লিড দিয়েছে। সাব্বির চেয়ে চেয়ে শুধু দেখে। এমন সময় ওয়াকার এগিয়ে এসে দাঁড়ায় সাব্বির আর সরাসরি বলে, সাব্বির, তুমি এই মুহূর্তে নোরা শেঠকে ধরতে বেরিয়ে পড়ো। ওকে জীবিত অথবা মৃত্যু যে কোনো অবস্থায় আমি চাই। বিডিআইয়ের খবর অনুযায়ী 24 ঘন্টা ও চট্টগ্রামের কোনো এক গ্যারেজে আছে। এরপর দেশের মাঝেই উধাও হয়ে যাবে। আমি এক্ষুনি বেরিয়ে পড়েছি স্যার। সাব্বির দ্রুত হোপের কাছে যায়। হোপের থেকে নোরা শেড এর ছবি আর লাস্ট কল নাম্বার নিয়ে আবিরকে কল দেয়। আবির দ্রুত নাম্বার ট্র্যাক করে ফেলে। হাসি হাসি মুখে বলে, স্যার কাজ হয়ে গিয়েছে। চলো বের হই। আজ ধ্বংসের খেলায় লিপ্ত হব। হয় ওদের ধ্বংস করব, নয়তো নিজে ধ্বংস হয়ে যাব। সাব্বির ক্যান্টনমেন্ট থেকে বের হতে যাবে, অমনি সামনে এসে দাঁড়ায় তিশা। এই তিশাকে সে ভুলতে বসেছে। সাব্বির তিশাকে কিছু বলতে যাবে, তার আগেই তিশা বলে ওঠে, জনাব, আমাকে কি ভুলে গেছো? সাব্বির আবিরদের ইশারা করে চলে যেতে তারা দ্রুত চলে যায়। সাব্বির গিয়ে তিশার হাত দুটো ধরে বলে, তোমাকে বলবো? এটা কোনো দিনও সম্ভব না তিশা। তুমি আমার জীবনের একটা অংশ। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। গত 2 দিন তুমি আমার সাথে কথা বলনি, দেখাও করনি। আমার কি খারাপ লাগে না? আমার কি ইচ্ছে করে না ভালোবাসার মানুষের সাথে একটু কথা বলতে? আমি নিরুপায় তিশা, দেখতেই তো পাচ্ছ মিশন নিয়ে কত বিজি আমি। তবে কথা দিচ্ছি মিশন শেষ হলেই তোমাকে বিয়ে করে নেব, সেই সাথে টানা 3 মাসের ছুটি। থাক, সেটা পরে দেখা যাবে। এখন বলো, কোথায় যাচ্ছ তুমি? চট্টগ্রাম যাব। তুমি টেনশন করো না তো, ফিরে আসবো সকালে। সাবধানে যেও পাগল। যে কোনো পরিস্থিতিতে নিজের মস্তিষ্ককে শান্ত যে রাখতে পারবে সেই পুরুষ। আশা করি মাথা শান্ত রেখে মিশন কমপ্লিট করবে। তোমার উপদেশ মাথায় রাখবো তিশা। আর সেই দিন পাগলের মতো অত রেগে কোথায় গিয়েছিলে তুমি? বাবা মাকে আনতে। তুমি এক কাজ করো, আমার বাসায় গিয়ে দেখো, তোমার জন্য সারপ্রাইজ আছে। ঠিক আছে, আজই এক্ষুনি যাচ্ছি। কথাটা বলি তিশা ছুটে যায়। সাব্বিরও দ্রুত আবিরদের নিয়ে হেলিকপ্টারে চড়ে বসে। রাত 2টা। বিপ বিপ শব্দে ঘোর কাটে সাব্বিরের। রায়হানের দিকে তাকিয়ে বলে, রায়হান, নকশা বানিয়ে ফেলো, আশা করি সবগুলো ধ্বংস করে ফেলবো। স্যার, সামনে দিয়ে যাওয়াই ভালো। আপনি সামনে, আমি মাহিন পিছন থেকে হামলা করো। ঠিক আছে। চট্টগ্রাম বন্দরে পুরনো ওয়ার হাউস। সাব্বির রায়হানদের পেছনে যেতে নির্দেশ দিয়ে সাব্বির সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে আর ব্লুটুথ ফোনে আশিককে বলে স্নেপার পজিশনে রেডি থাকতে। রায়হান সাইলেন্ট কাটা দিয়ে পেছনে দরজা কেটে ফেলে আর আবির হ্যাক করে ভিতরে দরজা খুলে দিতে। সাব্বির পরপর 5টা ইসকম বোম সাথে ক্লোরোফর্ম বোম নিক্ষেপ করে গ্যাস মাস্ক পরে নিয়ে ভেতরে ঢুকতে যাবে, অমনি হেডকোয়ার্টার থেকে নেহার কণ্ঠ ভেসে আসে, সাবধানে স্যার, ভেতরে নোরা শেঠের সঙ্গে আছে ইরানিয়ান ভাড়াটে গ্রুপ। খালি হাতে প্রবেশ করবেন না। লেজার বিম হাতে নিন। একদম পরপর 3টে ডিগবাজি দিয়ে ভেতরে প্রবেশ করুন। সাব্বির দ্রুত পায়ে মোজার মাছ থেকে লেজার বের করে পরপর 3টা ডিগবাজি দিয়ে ভেতরে ঢুকতেই গুলির বৃষ্টি
শুরু হয়। সাব্বির বেশ অবাক হয়, এতগুলো ক্লোরোফর্ম বোম নিক্ষেপ করলো, সবে এখনও সেন্সলেস হয়নি। মনে মনে রাগ হয় সে মাহিনীর উপর। পুরো জংধরা কন্টেনারের পেছন থেকে সাব্বির উকি ঝুঁকি দেয়, দেখে কিছু ইরানি সশস্ত্র গ্রুপ অস্ত্র হাতে টলছে, আর একজন মাতাল অবস্থায় বসে আছে চেয়ারে। সাব্বির মুহূর্তে চিনে ফেলে নোরা শেড। সাব্বির আর দেরি করে না, লেজার বিম অন করে পরপর 3 বার চারিদিকে ঘুরিয়ে নেয়। মুহূর্তে পোড়া গন্ধে হয়ে ওঠে। সাব্বির লেজার বিম বন্ধ করে রিভলভার করে পরপর 4 রাউন্ড গুলি করে। নিখুঁত নিশানা নোরা শেডের হাতে পায়ে বিদ্ধ করে। সাব্বির এগিয়ে গিয়ে নোরা শেডকে কাঁধে তুলে নিয়ে রায়হান মাহিনকে বেরিয়ে আসতে বলে। রায়হান মাহিন বেরিয়ে আসলেই ওদের হাতে নোরা শেডকে তুলে দিয়ে পুরো গোডাউন তন্ন তন্ন করে খুঁজে পেয়ে যায় একটা ল্যাপটপ, ব্যাগ আর কিছু ড্রাগস। সাব্বির ড্রাগগুলো ধ্বংস করে নোরা শেডকে নিয়ে বেরিয়ে আসে, আর আসার আগে বোম মেরে পুরো গোডাউনকে উড়িয়ে দেয়। ফরিদপুরের এক পুরাতন জেলখানার নিচে কাশিম বাঘা বসে আছে। এটাই তার হেডকোয়ার্টার। বহুদিন পর হেডকোয়ার্টারে ফিরতে স্বস্তি আর নিরাপদ অনুভব করে কাশিম বাঘা। বড় বড় শ্বাস নিতে থাকে। এমন সময় তার ডান হাত সামাদ ছুটে এসে ভয়ত কণ্ঠে বলে, নোরা ধরা পড়েছে বস, সাথে ল্যাপটপও গিয়েছে। জীবিত অবস্থায় ও ক্যাপ্টেনকে তুলে নিয়ে চলে গিয়েছে। কাশিম বাঘা রাগে থরথর করে কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, সাব্বির, তুই হুপকে ধরেছিস, নোরাকে ধরেছিস। এখন আমি ধরবো তোর হৃদয়ের সবচেয়ে নরম জায়গাটায় যার অবস্থান তাকে। আমি জানি কার মুখে তুই চোখ হারাস। ওই তিশাকে আমি তুলে আনবো। সবচেয়ে বড় ক্ষতি করে দেখি তুই কীভাবে থামাস আমায়। সামাদ, এই মুহূর্তে লোকজনকে নিয়ে বেরিয়ে যা। তিশাকে যেভাবে হোক আমার চাই। ওকে বস। নোরা শেটের ল্যাপটপে সমস্ত ডেটা ডাউনলোড করার পরই সাব্বিরকে গোপন নথি দেখায়। সাবেক মিলিটারি অফিসারদের নিয়ে পুরো বাংলাদেশকে কপ করার চক্রান্ত এঁকেছিল শেড আর কাশিম বাঘা। সাব্বির তাকাই জেনারেল ওয়াকারের দিকে। ওয়াকার সাব্বিরের তাকানোর অর্থ বুঝতে পেরে বলে, ক্যাপ্টেন, এই মুহূর্তে আমি সব সাবেক সেনা অফিসারদের তুলে আনছি। আবির, তুমি সবার নাম লিস্ট করো আর এটা জানাও শয়তানটার মূল ঘাঁটি কোথায়। ওটা নোরা শেড বলবে স্যার। কথাটা বলার পরপরই ভয়ঙ্কর হয়ে ওঠে সাব্বির। লোহার রড দিয়ে পেটাতে শুরু করে শেডকে। প্রতিটা আঘাতে শেডের শরীরের হাড্ডি ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। সাব্বির লোহার রড ফেলে দিয়ে ইলেকট্রিক চেয়ারে বসতে যাবে, অমনি শেড মুখ ভরে বলছি কাশেম ফরিদপুরের পরিতপ্ত জেলখানায় নিচের ঘাঁটিতে আসে। ধন্যবাদ তোকে। হোপ তুমি মুক্তি পাবে কিছুদিনের মধ্যে। চলি স্যার, আমি আসছি, একটু বাসায় যাব, তারপর কাসেমকে তুলে আনতে রওনা হব। এসো, আমি তোমার কাজ সম্পূর্ণ করে ফেলেছি। অবাক চাহনিতে তিশা তাকিয়ে আছে সোফায় বসে থাকা দুটো শাশুড়ি আর দুটো শ্বশুরকে। এমন সময় রাহা তিশার পাশে বসে বলে, তুমি তবে আমার ভাবি? হ্যাঁ গো নানাস, আমি তোমার ভাবি। ভাইয়া এত কিউট একটা ভাবি এনে দিয়েছে আমাকে। উফ, ভাবতে আমার কেমন লজ্জা লাগছে। তোমার ভাইও আমাকে কত সুন্দর গুলুমুলু নানাস এনে দিয়েছে, দেখো কি সুন্দর খিলখিল করে হাসে। রাহার তিশার কথা বলার মাঝে রাহিলা বেগম বলে ওঠেন, নাজিয়া আপা, তোমার পছন্দ আছে বলতে হবে। ছেলেটাকে কি সুন্দর ছাদের মতো বউ এনে দিয়েছো। এই তিশা, রাহিলা আপাকে চিনেছিস তো? এটাই তোর বড় শাশুড়ি আর ছোট। না না, আমার বড় ছোট শাশুড়ি চাই না, আমি মা চাই, আর দুটো মা পেয়েও গেছি। কথাটা বলে তিশার সোফা থেকে উঠে গিয়ে রাহেলা বেগম আর নাজিয়া চৌধুরী কপালে চুমু খায়। তার দুজনও তিশাকে চুমু দিয়ে নিজেদের মাঝে বসিয়ে দিয়ে গল্প করতে থাকে। অন্যদিকে আবদুল সাহেব আর সাইম চৌধুরী সারাদিন গল্প খেলে এসেও সেটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। সামনেই সেনা ক্যাম্প, গল্ফ চ্যাম্পিয়নশিপ জুটি বাঁধবে দুজন। এমন সময় গাড়ির শব্দ হয়। রাহেলা বেগম বা নাজিয়া চৌধুরী ওঠার আগেই তিশা এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাব্বির তিশাকে দেখে মুচকি হাসে আর বলে, কি গো বউ, তুমি বাসায় যাওনি? চলে গেলে এমন সারপ্রাইজ পেতে? তা পেতাম না বটে, তবে তোমার মা বাবা চিন্তা করবে না তো? না, মা তো ছোট ভাইয়ের সাথে,
বিদেশে। বাবা ক্যান্টনমেন্টে বেশি থাকে, তাই আমি এখানে থেকে যাব ভাবছি। সাব্বির মেন গেট বন্ধ করে ফিস ফিস করে বলে, আর 2-3 টিসা, তারপরে তুমি আমার হবে, সম্পূর্ণভাবে আমার। ছাদে এসো, কথা আছে। তুমি যাও, আমি আসছি। সাব্বির ওর বাবা মা আর বোনের সাথে ঠিকঠাক কথা বলে এক দৌড়ে ছাদে চলে যায়, কিন্তু তিশার আসার নাম গন্ধ নেই। দেখে সাব্বির ছাদের কিনারায় ঘেঁষে দাঁড়িয়ে রাস্তার দিকে চোখ দিতেই দেখতে পান কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, সাথে সাথে বাড়ির অন্য পাশে কিছু লোক ঘোরাঘুরি করছে। সাব্বিরের সন্দেহ জাগে, দ্রুত ফোন বের করে কল দেয় সাইম চৌধুরীকে। সাইম চৌধুরী বাড়ির ভিতর থেকেও ছেলের ফোন পেয়ে বেশ কৌতূহল হয়ে ফোনটা রিসিভ করে। বাবা, বাসায় থেকেও ফোন দিলি না যে? বাবা, দ্রুত তিশা, রাহা আর আম্মুদের গোপন ঘরে পাঠিয়ে দাও, আর দ্রুত মেন গেট লাগিয়ে দিয়ে গোপন লোহার গেট লাগিয়ে দাও। কেন? বাড়ির আশেপাশে শত্রু ঘোরাঘুরি করছে, সবার হাতেই ভারী অস্ত্র। ফাস্ট করো, আমি ছাদে আছি। তাদের নিরাপদে রেখো, স্নাইপার রিভলভারটা নিয়ে এসেছো। সাইম চৌধুরী সবার দিকে তাকায়। সবাই সাব্বিরের কথা শুনে দ্রুত নাজিয়া চৌধুরী পেছন পেছন চলে যায়। আদিল সাহেব সাইম চৌধুরীর সাথে মেন গেটগুলো ভালোমতো লাগিয়ে দিয়ে দুটো স্নাইপার রিভলভার নিয়ে ছাদে চলে যায়। সাব্বির দ্রুত নেহাকে কনফার্ম করে। স্যাম চৌধুরীর হাত থেকে একটা স্নাইপার রিভলভার নিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে শুয়ে পড়ে। স্যাম চৌধুরীও আরেক পাশে শুয়ে পড়ে, আর আদিল সাহেব রিভলভার নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে। এমন সময় নেহার কণ্ঠ ভেসে আসে সাব্বিরের কানে। স্যার, আবির, আশিক, রায়হান, মাহিনরা বেরিয়ে গিয়েছে। আপনাদের বাড়ির চারদিকে 4টা রাস্তা, পুরো রাস্তার চারপাশে 10 ফুট উঁচু দেওয়াল। চারদিক থেকে সৈন্যরা ঘিরে ফেলছে, কেউ বাঁচতে পারবে না। আপনি শুধু গুলি করে সবগুলো গাড়ির চাকা ব্লাস্ট করে দিন। ওদের পেছাতে কত সময় লাগবে নেহা? পৌঁছে গিয়েছে প্রায় স্যার, আর মাত্র 1 মিনিট। সাব্বির আবারও রাস্তার দিকে নজর দেয়, আর চোখে পড়ে গাড়ির সামনে বসে থাকা লোকের দিকে। সাব্বিরে বুঝতে অসুবিধা হয় না, এই হলো ওদের লিডার। এমন সময় সাব্বিরের কানে ভেসে আসে আশিকের কণ্ঠ। স্যার, আমি আপনাদের অপোজিটের বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি। আপনি হুকুম করা মাত্রই আমি গুলি করব। আশিক, তুমি প্রথম গাড়ির ওপর বসে থাকো, লোকটা দুপায়ে গুলি করো, আমি 2 হাতে গুলি করব। ভুলেও হেডশট কিতে যেও না। এই হলো নেতাগোছের লোক, একে জীবিত ধরতে হবে। ওকে স্যার, আমি প্রস্তুত। আপনি সংসদ গাড়ির চাকাগুলো ফাটিয়ে দিন। সাব্বির ওর বাবার দিকে তাকিয়ে ইশারা করে, রিভলভারের ট্রিগার চাপে। পরপর 10 রাউন্ড গুলিতে সবগুলো গাড়ির চাকা ব্লাস্ট হয়ে যায়। আশিকও পরপর দুটো গুলিতেই লক্ষ্যবস্তুকে আঘাত করে। পর মুহূর্তেই সাব্বিরের জন্য অপেক্ষা না করে আরও দুটো গুলিতে বিদ্ধ করে ফেলে শত্রুর দুটো হাত। ওদিকে আবির, রাহেন, মাহিনও সমস্ত শত্রুকে ধ্বংস করে ফেলে। পেছনে আদিল সাহেব ও কয়েকজনের হাতে পায়ে গুলি করেছে। সাব্বির বিজয়ের হাসি দিয়ে বের হয় বাড়ি থেকে, আর দেখে আবির, আশিকরা নেতাগোছের লোকটাকে ধরে রেখেছে। সাব্বির লোকটার দিকে ভাবো ভাবো তাকাতেই চমকে ওঠে, কেননা লোকটা হলো সামাদ কাশিম বাঘার ডান হাত। সাব্বির দ্রুত সামাদের চুলের মুঠি চেপে ধরে বলে, এখানে কি করতে এসেছিলি বল? সামাদ নিশ্চুপ, যা দেখে আবির মিটিমিটি হেসে লোহার পাইপ সাব্বির দিকে এগিয়ে দিতে দিতে বলে, এরা ভালো মানুষ না স্যার, ভালো কথা এদের মুখ খোলে না। পাইপটা নিন আর একটু আদর আপ্যায়ন করুন। সাব্বির ক্ষিপ্ততার সাথে আবিরের হাত থেকে লোহার পাইপটা নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে শুরু করে। প্রতিটা আঘাতে মটমট শব্দে ভেঙে যেতে থাকে হাড়। বেশিক্ষণ মারতে হলো না, সামাদ বিধ্বস্তভাবে শরীরটা রাস্তার উপর এলিয়ে দিয়ে বলে, তিশাকে তুলে নিয়ে যেতে এসেছিলাম। সামাদের কথাটা কানে যেতে সাব্বিরের চোখে মুখে জল জল করে ওঠে রাগে, তবে নিজেকে সামলে নিয়ে বলে, তোর বস কাসেম বাঘা কোথায়? ফরিদপুরের পরিতপ্ত জেলখানায় ভবনের ঘাটেতে। সামাদের কথা শোনার পরপরই সাব্বির গাড়িতে উঠে পড়ে। তীর বেগে চালাতে শুরু করে গাড়ি। ভোরভোর অবস্থা। আবিরদেরকে নিয়ে সাব্বির দাঁড়িয়ে আছে ফরিদপুরের পরিত্যক্ত জেলখানার ভবনের সামনে। এমন সময় আবির মাসির মতো একটা ড্রোন বের করে জেলখানার ভেতরে পাঠিয়ে দেয়। চারিদিকে ফাঁকা, শুধু একটা ঘরেই মাতাল অবস্থায় শুয়ে আছে একটা লোক। সাব্বির লোকটার চেহারা দেখে হাসি দেয়, কেননা লোকটাই কাশিম বাঘা। সাব্বির দ্রুত আশিক, মাহিন আর রাহেনকে ইশারা করে কাশিম বাঘাকে তুলে নিয়ে আসতে। মাহিনও দেরি করে না, ওর স্কম্বম ছুঁড়ে মারে জেলখানার ভেতরে। তারপরেই বিদ্যুৎ বেগে দৌড়ে গিয়ে তুলে আনে কাশিম বাঘাকে।
ইন্টেলিজেন্স সেলের চারিদিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কাশেম বাঘাকে। সাব্বির কাশেম বাঘার এমন কোনো অঙ্গ নেই যেখানে আঘাত করেনি। সাব্বিরের এমন হিংস্রতা দেখে জেনারেল ওয়াকার আর কামরুল সাহেব থামতে বলেন, সাব্বির থামে। তবে পরপর 2 রাউন্ড গুলি কাশেম বাঘার কপালে চালিয়ে দেওয়ার পর মিশন শেষ করে সাব্বির বাসায় ফিরে বাবা মা বোনের সাথে টুকটাক কথা বলে বিছানায় শুয়ে পড়ে। আজ নিজেকে খুব হালকা অনুভব করছে সে। সুখের আবেশে চোখ দুটো বন্ধ করতে যাবে অমনি তিশা হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সাব্বিরের উপর। সাব্বির চমকে উঠে বলে, এ কি করছো তিশা? ছাড়ো না কলার। না, আগে তুমি বলো আমায় বিয়ে করবে কি না। সাব্বির মুচকি হেসে তিশার কপালে চুমু দিয়ে বলে, বিয়ে করে সারা জীবন আগলে রাখবো বলে তো ভালোবেসেছি তিশা। তাহলে আজ এক্ষুনি বিয়ে করবে আমায়। তারপর আর কি, তিশার জোড়াজুড়ি আর বাবা মায়ের ইচ্ছেতে সেদিনই বিয়ে করে নেয় তিশাকে। সাব্বির তিশার বিয়ের পরপরই কামরুল সাহেবের অবসর নেন। তিনি চলে যাবেন কানাডায় ছেলে আর স্ত্রীর কাছে। সাব্বির তিশা বারণ করেনি, কেননা কতদিনই বা একা একা থাকবেন স্ত্রীর সন্তানকে ছাড়া। তিশাও থাকবে শ্বশুর বাড়ি। অপরদিকে আবির ও নেহা বিয়ে করে নেয়। বাকি সবাই চলে গিয়েছে লম্বা ছুটিতে। বিশাল বড় সেনামঞ্চে উঠে দাঁড়িয়ে আছে সাব্বির। আজ ওর সবচেয়ে বড় আনন্দের দিন। সরকার ওর দুঃসাহসিক নেতৃত্ব আর সফলভাবে মিশন শেষ করার ক্যাপ্টেন থেকে সরাসরি মেজর জেনারেল পদে পদোন্নতি হয়। বাবা মা আর স্ত্রীর সামনে মেজর জেনারেল র্যাঙ্ক পড়তে গিয়ে সাব্বির তাকায় ওর বাবা মায়েদের দিকে। তার মুখে মুক্ত ঝরানো হাসি আর চোখে আনন্দের অশ্রু। আর তিশা সে তো পারলে খুশিতে নেচে উঠবে। র্যাঙ্ক ব্যাস পড়ানো শেষে সাব্বিরকে অনুরোধ করে জেনারেল ওয়াকার ছোট্ট একটা বক্তব্য দেওয়ার জন্য। সাব্বির বক্তব্য শেষ করার পরপরই পুরো ময়দান করতালিতে মুখরিত হয়ে ওঠে। সাব্বির হাসি মুখে স্টেজ থেকে নেমে ওর বাবা মা স্ত্রীর দিকে এগিয়ে যেতে নেবে অমনি ওর ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা সাব্বির ওপেন করে থমকে যায়, কেননা মেসেজে লেখা ছিল, আমার হাতে গড়া একটা পুতুল ধ্বংস করছিস মাত্র, আর ভাবছিস আমি মরে গেছি। সাব্বির আহমেদ, আমি আগুন না, আমি ছায়া। আমি মরলে কফিন ভাঙে, আমি হারলে মাটি কাঁপে। এবার লড়াই হবে আমার সঙ্গে। ফিরছি আমি সেই শক্তিশালী হাতে যা দিয়ে কাসমকে তোর আতঙ্ক বানিয়েছিলাম। এবার আমি করব তোর পতনের মঞ্চ। তুই যদি সত্যি পুরুষ হোস তবে দম থাকলে ঠেকা আমাকে। আমি ফিরব ভয়ঙ্কর হয়ে, আর গাঢ় হয়ে, অন্ধকার হয়ে। লেখক তৌফিকের কথা। বন্ধুরা, সিজন 3 চাইলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।